তো চলো তাহলে শুরু করা যাক কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং এ মেনলি টু টাইপসের বন্ডিং আছে, একটা হচ্ছে আয়নিক বন্ডিং, একটাকে বলে কোভালেন্ট বন্ডিং। ঠিক আছে, আয়নিক বন্ডিং এবং কোভালেন্ট বন্ডিং। তো প্রথমে আমরা দেখব কেমিক্যাল বন্ডিং কেন হয়। দুটো পারপাস আছে মেনলি যেটার জন্য কেমিক্যাল বন্ডিং হয়। তাই আমরা ফার্স্ট পয়েন্টে যেটা লিখতে চলেছি সেটা হচ্ছে নিড ফর কেমিক্যাল বন্ডিং। নিড ফর, কেন একটা অ্যাটম তার খেয়ে দিয়ে কাজ নেই সে কেমিক্যাল বন্ড করতে গেল। ঠিক আছে, নিড ফর কেমিক্যাল বন্ডিং, হঠাৎ করে একটা অ্যাটম কেন কেমিক্যাল বন্ড করতে ইন্টারেস্টেড হলো। সেটা এমনি অ্যাটম নিউট্রাল অ্যাটমের মতন থাকলেই পারতো, নিউট্রাল অ্যাটমের মতন না থেকে কেন কেমিক্যাল বন্ড করতে গেল। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে কি এমন দরকার পড়লো যে কারণে ও কেমিক্যাল বন্ড করতে ইন্টারেস্টেড হলো একটা অ্যাটম। সো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে স্টেবিলিটি গেইন করার জন্য। এবং স্টেবিলিটি গেইন করবে কেমন করে? স্টেবিলিটি গেইন করার জন্য যে অক্টেট বা ডুপ্লেট কোনো না কোনো একটা সিচুয়েশন অ্যাচিভ করবে তার জন্য। তো নাম্বার 1 পয়েন্ট হচ্ছে অ্যাটেনিং স্টেবিলিটি। অ্যাটেনিং স্টেবিলিটি, এই কারণে কেমিক্যাল বন্ড অ্যাটমগুলো করতে গেছিল। এখন স্টেবিলিটি অ্যাটম করবে কি করে, স্টেবিলিটি অ্যাটেন করবে কি করে? স্টেবিলিটি অ্যাটেন করবে হচ্ছে দুটো উপায় আছে, দুটো উপায়, মানে মেন উপায় হচ্ছে স্টেবিলিটি অ্যাটেন করার জন্য কি করবে ওরা হচ্ছে অক্টেট অ্যাচিভ করার চেষ্টা করবে, বা বেসিক্যালি স্টেবিলিটি অ্যাটেন করার জন্য ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন নিয়ে আসার চেষ্টা করবে, যেটাকে আমরা সোকল্ড অক্টেট রুল বলে থাকি। তাহলে একটা হচ্ছে যে স্টেবিলিটি অ্যাটেন করার জন্য কি করবে, ওরা হচ্ছে 8 ইলেকট্রনস ইন ভ্যালেন্স শেল, 8 ইলেকট্রনস ইন ভ্যালেন্স শেল। ভ্যালেন্স শেলে 8 ইলেকট্রনস অ্যাচিভ করার চেষ্টা করবে। সবারই অফকোর্স নেই, কারোর ভ্যালেন্স শেলে 8 ইলেকট্রনের কম আছে, কারোর ভ্যালেন্স শেলে 8 ইলেকট্রনের বেশি আছে। সো যার যেরকম আছে, কারোর হয়তো 8 ইলেকট্রন কম আছে, কারোর হয়তো 8 ইলেকট্রন থেকে বেশি আছে, যার যেরকমই আছে না কেন চেষ্টা করবে যাতে স্টেবিলিটি অ্যাচিভ হয় ভ্যালেন্স শেলে 8 ইলেকট্রন অ্যাচিভ করার মাধ্যমে। এবার 8 ইলেকট্রন ইন ভ্যালেন্স শেল, এটাকেই বলা হচ্ছে অক্টেট রুল। এটাকেই বলা হচ্ছে অক্টেট রুল, মানে হচ্ছে যে ভ্যালেন্স শেলে যদি কোনো একটা অ্যাটম 8টা ইলেকট্রন নিয়ে চলে আসতে পারে কোনোভাবে, তাহলে আমরা বলবো অক্টেট স্যাটিসফাইড হয়ে গেছে, এবং অক্টেট স্যাটিসফাইড হলে আমরা বলবো স্টেবিলিটি গেইন করতে পেরেছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা উপায় স্টেবিলিটি গেইন করার। এটাই কি একমাত্র উপায়? না, এটা ছাড়া আরো অনেক হাজারটা উপায় আছে। কিছু উপায় ক্লাস 11-এ গিয়ে হয়তো দেখবে যে সেখানে দেখবে যে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি অ্যাটেন্ড করার জন্য অ্যাটমরা বন্ড তৈরি করে। ঠিক আছে, তো কেবলমাত্র যে অক্টেট এটাই একমাত্র পারপাস তা নয়। ঠিক আছে, অক্টেট ছাড়াও আরো অনেক ড্রাইভিং ফোর্স আছে যেগুলোর জন্য অ্যাটমরা স্টেবিলিটি গেইন করে, বাট আমরা ক্লাস 10 পর্যন্ত লিমিটেড থাকবো যে অক্টেটটাই ওয়ান অ্যান্ড অনলি রিজন যে কারণে অ্যাটমরা স্টেবিলিটি গেইন করার চেষ্টা করে। আচ্ছা, এবারে অক্টেট গেইন করার জন্য কাদেরকে দেখবে? সেকেন্ড হচ্ছে নোবেল গ্যাস কনফিগারেশনের অ্যাচিভমেন্ট করতে চায়। ঠিক আছে, সো নোবেল গ্যাস কনফিগারেশন গুলোতে অক্টেট বা ডুপ্লেট দুই রকমই দেখতে পাওয়া যায়। তাহলে নোবেল গ্যাস কনফিগারেশন, নোবেল গ্যাস কনফিগারেশন এটাও অ্যাচিভ করার চেষ্টা করতে চায়। এবার নোবেল গ্যাস কনফিগারেশন মানে কি? কয়েকজনের জন্য, বেশিরভাগের জন্য অক্টেট। দুই একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল নিয়ন, নিয়নের কনফিগারেশন কেমন? নিয়নের কে শেলে আছে বলো? হেজি এলে তো কিছু করেনি, সকলের কি হেজি আসছে? হেজি কেন আসছে? হেজি তো আসার কথা না, একটু আগেই তো ক্লাসেস হলো। অনেক হেজি আসছে, কিছুই দেখা যাচ্ছে না। ম্যানেজেবল কি ম্যানেজেবল নয়? এবার ঠিক হয়ে গেছে? ওকে ওকে, তাহলে মাঝে হয়তো কোনো কারণে ইন্টারনেট একটু ফ্লাকচুয়েট করছে, সেই কারণে হতে পারে। ঠিক আছে, তো নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাচিভ হতে পারে। নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাচিভ করার জন্য যেরকম দেখতে পাচ্ছেন নিয়নের কনফিগারেশন কি? নিয়নের কনফিগারেশন হচ্ছে নিয়নের 10 ইলেকট্রনস আর দেয়ার, বিকজ অ্যাটমিক নাম্বার হচ্ছে 10, সো ইলেকট্রন নাম্বার 10। কে শেলে আছে 2 ইলেকট্রনস, এন্ড এল শেলে আছে 8 ইলেকট্রনস, এন্ড এল শেল যেটা কিনা তোমার ভ্যালেন্স শেল, সেখানে দেখতে পাচ্ছি অক্টেট অ্যাচিভ হয়ে আছে। অর্থাৎ অক্টেট কেন অ্যাচিভ করতে চাইছে? অক্টেট অ্যাচিভমেন্টের থ্রু দিয়ে কেন স্টেবিলিটি পেতে চাইছে? কারণ যারা মোস্ট স্টেবল গ্যাসেস তাদের কাছে অক্টেট থাকে। তাই এমনি এমনি অক্টেটটাকে চুজ করেনি যে এমনি এমনি ভ্যালেন্স শেলে 8 ইলেকট্রন নিয়ে আসি আমার মর্জি হয়েছে, এরকম ব্যাপারটা নয়। দেখা যাচ্ছে যাদের ভ্যালেন্স শেলে 8 ইলেকট্রনস আছে এবং তার থ্রু দিয়ে তারা হাইলি স্টেবিলিটি পাচ্ছে, তাহলে কেউ অলরেডি প্রুভেন, কেউ অলরেডি শো করে দিয়েছে যে স্টেবিলিটি পেতে হলে ভাই 8 ইলেকট্রন শো করে। আমি 8 ইলেকট্রন ভ্যালেন্স শেলে নিয়ে এসেছি এবং আমি স্টেবিলিটি পেয়েছি। কেউ অলরেডি
অলরেডি শো করে দিয়েছে, তো বাকিরা কি করবে? সেই পাতি ফলো করবে, সেই ট্রেন্ডই ফলো করবে, কারণ একজন দুজন এরকম করে বেশ কয়েকটা নোবেল গ্যাস অলরেডি শো করে দিয়েছে তাদের ভ্যালেন্সিয়ালে 8 ইলেকট্রন আছে এবং সেই কারণে তারা মোস্ট স্টেবল গ্যাসেস ইন দ্য ইউনিভার্স। তাহলে যদি ভ্যালেন্সিয়ালে 8 ইলেকট্রন পেলেই স্টেবিলিটি পাওয়া যায়, অক্টেট হলেই স্টেবিলিটি পাওয়া যায়, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট চেষ্টা করবে নোবেল গ্যাসের মতন কনফিগারেশন অ্যাচিভ করে অক্টেট অ্যাচিভ করে নেওয়ার। আচ্ছা, এবারে একটা অ্যাটম আছে নোবেল গ্যাসের মধ্যে যেটা হচ্ছে হিলিয়াম, যার হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, তাই ওর কে শেলে অনলি 2টো ইলেকট্রনই আছে এবং ওর কাছে আছে হচ্ছে ডুপ্লেট, অর্থাৎ ওটাই ওর ভ্যালেন্স শেল, ওর একটাই শেল আছে কে শেল, 10টা শেল ওর নেই, জাস্ট একটাই শেল আছে ফার্স্ট শেল, ওই ফার্স্ট শেলটাই হচ্ছে কে শেল এবং ওই ফার্স্ট শেল যেটা কে শেল এখানে মাত্র 2টো ইলেকট্রনই আছে, কিন্তু তারপরে ও স্টেবল। তার মানে আরেকটা সিচুয়েশন তৈরি হলো, কিছু কিছু অ্যাটম ওরা ভ্যালেন্সিয়ালে অক্টেট না এনে ওরা ভ্যালেন্সিয়ালে ডুপ্লেটও নিয়ে আসতে পারে, মানে ওদের ভ্যালেন্সিয়ালে 2টো ইলেকট্রন হলেও ওরা স্টেবিলিটি পাবে। এবারে কোন কোন অ্যাটম গুলো ডুপ্লেট অ্যাচিভমেন্টের থ্রু দিয়েও স্টেবিলিটি পেতে পারে, তাদের অক্টেট না হলেও চলবে, সেই অ্যাটম কটা আমরা দেখে নিই। সেই অ্যাটম কটা হচ্ছে লিথিয়াম, ঠিক আছে, লিথিয়াম হচ্ছে একটা অ্যাটম যেটাতে এটা হতে পারে। বলো অত্রি কি বলছো? বেরিলিয়াম, বোরন, ঠিক আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এই মেনলি এই তিনটে এলিমেন্ট, অত্রে কিছু বললে বলতে পারো, এই তিনটে এলিমেন্ট ভ্যালেন্সিয়ালে ডুপ্লেট আনার চেষ্টা করতে পারে, এরা অক্টেটের চেষ্টা করবে না, ঠিক আছে, এদের 8টা করে ইলেকট্রন আনা পসিবল নয় এদের জন্য, কারণ এদের নিয়ার বাই গ্যাসটা হচ্ছে হিলিয়াম। পিরিয়ডিক টেবিল যদি দেখি তাহলে পিরিয়ডিক টেবিলে এদের নিয়ার বাই গ্যাসটা হচ্ছে হিলিয়াম, তাই লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এরা ভ্যালেন্সিয়ালে চেষ্টা করবে 8 ইলেকট্রন নিয়ে আসতে, 2 ইলেকট্রনস নিয়ে আসতে, লিথিয়াম, বেরিলিয়াম এবং বোরন, ঠিক আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন এরা চেষ্টা করবে হচ্ছে ভ্যালেন্সিয়ালে 2 ইলেকট্রনস নিয়ে আসতে, দিয়ে ডুপ্লেট অ্যাচিভ করতে, দিয়ে নিয়ার বাই নোবেল গ্যাস হিলিয়ামের মতন নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাচিভ করতে, আর বাকিরা চেষ্টা করবে অক্টেট নিয়ে আসতে এবং অক্টেটের মাধ্যমে নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাচিভ করে স্টেবিলিটি পেতে। এবার অক্টেট হতে নিয়নের আছে, আর্গনের আছে, ক্রিপ্টনের আছে, সবারই অক্টেট আছে, হিলিয়াম বাদ দিয়ে বাকি সবারই অক্টেট আছে। তাহলে 2টো উপায় নাম্বার দেখলাম। তাহলে কেন কেমিক্যাল বন্ডিং কেউ করতে গেল? একটা হচ্ছে স্টেবিলিটি গেইন করতে চেয়েছিল এবং স্টেবিলিটি গেইন করার জন্য অক্টেটটা ছিল পপুলার একটা ওয়ে, যেটা থ্রু দিয়ে ভ্যালেন্সিয়ালে 8টা ইলেকট্রন যদি কোনো অ্যাটম অ্যাচিভ করতে পারে তো অক্টেট হচ্ছিল। এছাড়াও নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাচিভ করার জন্য কেউ কেউ ডুপ্লেটের রাস্তাও নিয়েছে, যেখানে তারা ভ্যালেন্সিয়ালে 2টো ইলেকট্রন গেইন করার মাধ্যমে তারা ডুপ্লেট স্টেবিলাইজেশনে আসার চেষ্টা করছে এবং স্টেবিলিটি গেইন করার জন্য তারা কেমিক্যাল বন্ড করছে, অর্থাৎ 2টো অ্যাটম কেমিক্যাল বন্ড করছে, তারা নিউট্রাল অবস্থায় ইন্ডিভিজুয়ালি না থেকে তারা বন্ডিং এ আসতে চাইছে, জয়েন করতে চাইছে, কম্বাইন হতে চাইছে, কম্পাউন্ড বা এলিমেন্ট তৈরি করতে চাইছে, মলিকিউল তৈরি করতে চাইছে। তো এই হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর মেন পারপাস, আমরা দেখলাম মেন পারপাস। সো লিথিয়াম, অত্রি বলছে লিথিয়ামও ডুপ্লেট অ্যাচিভ করতে চায়, হ্যাঁ লিথিয়ামও ডুপ্লেট অ্যাচিভ করতে চায়, বেরিলিয়াম ডুপ্লেট অ্যাচিভ করতে চায়, বোরন ডুপ্লেট অ্যাচিভ করতে চায়, এরা ভ্যালেন্সিয়ালে 2টো ইলেকট্রন অ্যাচিভ করতে চায়, বাকি যত এলিমেন্ট আছে তারা ভ্যালেন্সিয়ালে 8টা ইলেকট্রন অ্যাচিভ করতে চায়। ক্লিয়ার? আচ্ছা, চলে যাচ্ছি এবার তাহলে টাইপস। 2 রকমের টাইপস আছে, একটাকে বলছি আমরা আয়নিক বন্ডিং, শুরু করছি আয়নিক বন্ডিং। আয়নিক বন্ডিং, সো আয়নিক বন্ডিং এর প্রথমে স্কিমটা দেখে নি কেমন করে হচ্ছে, ঠিক আছে। আই গেস অদ্রিজা এবং দীপ্তাংশুর একটু বোর লাগতে পারে, সো প্লিজ টলারেট করে নাও, তোমরা অলরেডি জানো, তোমরা রিভিশন করো না একবার, ঠিক আছে। অদ্রিজা এবং দীপ্তাংশু তোমাদের যেহেতু অলরেডি গুলো করা হয়ে আছে, সো একটু দেখে নাও, ঠিক আছে, আমরা কেমন করে স্কিম টিম গুলো লিখেছিলাম। সো আয়নিক বন্ডিং কখন হবে? আমরা অলওয়েজ কি মনে রাখবো, মেটাল আর নন মেটাল এরা এলেই আয়নিক বন্ডিং হবে, মেটাল এবং নন মেটাল এদের জন্য হবে হচ্ছে আয়নিক বন্ডিং, মেটাল নন মেটালের মধ্যে হবে আয়নিক বন্ডিং। কেমন করে হবে আমরা স্কিমটা বোঝার চেষ্টা করছি, এক্স্যাক্টলি হবেটা কি। মেটাল গুলো ইলেকট্রন লস করে, এটা আমরা মেটালের প্রপার্টিতে অলরেডি পড়েছি, মেটালের অনেক সিম্পটমস আছে, কিন্তু মেন মেটালের ডেফিনেশনে কি পড়েছিলাম, মেটাল মানে কারা? মেটাল হচ্ছে যারা ইলেকট্রন লস করে, তারাই হচ্ছে মেটাল। কেমিক্যাল ডেফিনেশন অফ আ মেটাল, মেটাল শক্ত হয়, মেটাল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, মেটাল হার্ড হয়, এসব বুলশিট। মেটাল হচ্ছে ইলেকট্রন যে লস করে সেই হচ্ছে মেটাল। বাকি সিম্পটম কি দেখাচ্ছে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করুক না করুক, শক্ত বা হার্ড হোক না হোক, সোনোরিসিটি দেখাক বা না দেখাক, অন্য যা যা প্রপার্টি আছে সেগুলো সবই মেটালের হচ্ছে সিম্পটমস। কিন্তু মেটাল হতে গেলে যে সিঙ্গেল ক্রাইটেরিয়া অ্যাচিভ করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন লস করার টেন্ডেন্সি দেখাতে হবে। তাহলে মেটালরা কি করে? মেটাল হচ্ছে ইলেকট্রন লস করে। তাহলে মেটাল গুলো ধরলাম ইলেকট্রন লস করলো, ইলেকট্রন লস করলে তারা তো ছিল নিউট্রাল অ্যাটম, নিউট্রাল অ্যাটম থেকে ইলেকট্রন লস করলে পজিটিভ চার্জের আয়ন তৈরি হবে,
পজিটিভ আয়ন তৈরি হবে, এই পজিটিভ আয়নকে বলা হয় ক্যাটায়ন। অর্থাৎ আর নিউট্রাল অ্যাটম রইলো না, মেটালটা পজিটিভ আয়ন ক্যাটায়নে কনভার্ট হয়ে গেল কারণ ইলেকট্রন লস করেছিল। আচ্ছা, নন মেটাল গুলো কি করবে? নন মেটালদের ডেফিনেশন কি? নন মেটালরা গ্যাসিয়াস হয়, নন মেটালরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, নন মেটালরা হিট কন্ডাক্ট করে না, নন মেটালরা এটা করে না, নন মেটালরা ওটা করে না, লাস্টার হয় না, ডাক্টিলিটি নেই, ম্যালিবিলিটি নেই, এগুলো সব হচ্ছে নন মেটালদের সিম্পটমস, ফিচার্স। নন মেটালের সিঙ্গেল পয়েন্ট ক্রাইটেরিয়া, ইলেকট্রন গেইন করতে হবে। ইলেকট্রন যে গেইন করবে তাকেই বলবো আমরা নন মেটাল। তাহলে ইলেকট্রন যদি গেইন করে তাহলে নন মেটাল গুলো ইলেকট্রন গেইন করলো। ইলেকট্রন গেইন করা মানে এক্সট্রা ইলেকট্রন চলে এসছে, এক্সট্রা ইলেকট্রন চলে আসা মানে নেগেটিভ চার্জের আয়ন তৈরি হবে। নেগেটিভ চার্জের আয়নকে আমরা বলে থাকি অ্যানায়ন। এবারে তুমি বলবে যে স্যার ক্যাটায়ন যেটা তৈরি হলো ওখানে কি স্টেবিলিটিও পেয়েছে? ডেফিনেটলি পেয়েছে, কারণ ক্যাটায়ন যখন তৈরি হয়েছে তখন অক্টেট বা ডুপ্লেট কিছু না কিছু চলে এসেছে। অ্যানায়নটাও যখন তৈরি হয়েছে তখন অক্টেট বা ডুপ্লেট কিছু না কিছু চলে এসেছে। তো ক্যাটায়ন যখন তৈরি হয়েছে তখন ওর ভ্যালেন্স শেলে কিন্তু 8টা ইলেকট্রন আছে, কারণ এক্সট্রা যা কিছু ইলেকট্রন ছিল লস করে দিয়েছে, দিয়েই ক্যাটায়নটা তৈরি করেছে। অ্যানায়ন যখন তৈরি হয়েছে তখনও কিন্তু ওর ভ্যালেন্স শেলে 8 ইলেকট্রন চলে এসেছে, কারণ ওর ভ্যালেন্স শেলে হয়তো শর্টেজ ছিল, যতগুলো শর্টেজ ছিল ওই ইলেকট্রন গুলো গেইন করে নিয়েছেন, গেইন করে নেগেটিভ চার্জের আয়ন অ্যানায়ন তৈরি করেছে, তখন ওর অক্টেট হয়ে গেছে। তাহলে ক্যাটায়ন যখন হচ্ছে অক্টেট হয়ে গেছে, অ্যানায়ন যখন হচ্ছে অক্টেট হয়ে গেছে, গল্প তো এখানেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কারণ পারপাস তো ছিল অক্টেট অ্যাচিভ করা। পারপাস কি ছিল? থোড়ি না কেমিক্যাল বন্ডিং করতে এসেছিল ওরা, যে চলো ভাই কেমিক্যাল বন্ড বানাই, খেয়ে দিয়ে আমাদের কাজ নেই, চলো বন্ড বানাই, মানুষজনকে পড়তে হবে। তাহলে কোনো পারপাস ছিল না কেমিক্যাল বন্ডিং বানানোর, সিম্পল পারপাস ছিল অক্টেট অ্যাচিভ করবে এবং অক্টেট অ্যাচিভ করে স্টেবিলিটি পেয়ে যাবো। তাহলে এখন অক্টেটটা অ্যাচিভ, ক্যাটায়নে অক্টেট অ্যাচিভ, অ্যানায়নে অক্টেট অ্যাচিভ, গল্প শেষ। কিন্তু গল্প এখানে শেষ হলো না, গল্পতে আরো একটা স্টেপ অটোমেটিক্যালি চলে এলো। ক্যাটায়নটা যদি মনের ইচ্ছা নাও থাকে তাও করতে হচ্ছে ক্যাটায়নকে এমন একটা কাজ, অ্যানায়নটা যদি মনের ইচ্ছা নাও থাকে তাও অ্যানায়নকে একটা কাজ করতে হচ্ছে, কি? এরা অপোজিট চার্জ। তো ক্যাটায়নের চার্জ হচ্ছে পজিটিভ, অ্যানায়নের চার্জ হচ্ছে নেগেটিভ, এরা অপোজিট চার্জ। এখন এরা চাইলো কি না চাইলো আর কিছু নেই, এরা স্টেবল। এরা স্টেবল, এই অবস্থায় আর কিছু না হতে পারতো, যে ক্যাটায়ন তৈরি হয়ে গেছে স্টেবল, ঝামেলা মিটে গেছে, অ্যানায়ন তৈরি হয়ে গেছে স্টেবল, ঝামেলা মিটে গেছে, আর কিচ্ছু না হতে পারতো। কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন একে অপরকে অ্যাট্রাক্ট করছে, ওই অ্যাট্রাকশনটা ওরা চাক বা না চাক ওদের করতেই হবে, বিকজ অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করে, এটা ওদের ইনহারেন্ট প্রপার্টি। যেরকম মানুষের ইনহারেন্ট প্রপার্টি হচ্ছে মিথ্যে কথা বলা, ঠিক আছে? সুবিধা হোক না হোক আমরা মিথ্যে কথা বলেই থাকি, রাইট? এটা আমাদের ইনহারেন্ট প্রপার্টি। কিছু হলে এটা মিথ্যে কথা বলে দিলাম। তো যেরকম আমাদের ইনহারেন্ট প্রপার্টি আমরা চাইলেও আটকাতে পারি না, অনেক সময় ভাবছি যে সত্যিই বলবো, তারপরও দেখছি মিথ্যাটাই বলে ফেলছি। ইনহারেন্ট প্রপার্টি ঠিক একই রকম ভাবে দে ক্যান নট হেল্প ইট, অপোজিট চার্জ দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার। এটাই কুলম্বস ল ফিজিক্সে আমরা বলি F = Q1 Q2 / R²। তাহলে এই যে একটা অ্যাট্রাকশন এদের মধ্যে ডেভেলপ করে গেল, এই অ্যাট্রাকশনটা ওদের কিন্তু দরকার ছিল না। ক্যাটায়নে অক্টেট হয়ে গেছে স্টেবল, অ্যানায়নে অক্টেট হয়ে গেছে স্টেবল, আর ফার্দার কিছু না হলেও চলতো। কিন্তু কি করবে? ওদের হাতে নেই আর কিছু, ওদের হাতে নেই, ওরা চাইলেও আটকাতে পারবে না, ওরা একে অপরকে অ্যাট্রাক্ট করবে। এই অ্যাট্রাকশনটা যে ফোর্সের থ্রু দিয়ে করে, ফিজিক্স তাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ফিজিক্সে এই অপোজিট চার্জের মধ্যে ফোর্সটাকে বলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, আর এই ফোর্সটাকে কেমিস্ট্রি ওয়ালারা বলে আয়নিক বন্ড। এবং এই যে কম্পাউন্ডটা তৈরি হলো, ক্যাটায়ন এবং অ্যানায়ন অ্যাট্রাক্ট করে যে কম্পাউন্ডটা তৈরি হলো, কম্পাউন্ডটাকে বলে আয়নিক কম্পাউন্ড। কম্পাউন্ড হচ্ছে আয়নিক কম্পাউন্ড, ফোর্সটাকে বলছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটাকে ডটেড বলে দেখেছি। এমন না যে এরকম করেই দেখাতে হয়, বাট আমি জাস্ট বোঝার জন্য দেখেছি এদের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে। অ্যাট্রাকশনটার নেচার কেমন? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, অপোজিট চার্জের মধ্যে যে অ্যাট্রাকশনটা হয় অ্যাকর্ডিং টু কুলম্বস ল Q1 Q2 / R²। তো এবং এই বন্ডটাকে কেমিস্ট্রিতে বলে হচ্ছে আয়নিক বন্ড। এইভাবে আয়নিক বন্ড তৈরি হয়। চলো আমরা তাহলে এখন এক্সাম্পল দেখবে, এক্সাম্পলের থ্রু দিয়ে বুঝে নেবো আয়নিক বন্ড এক্স্যাক্টলি কেমন করে তৈরি হয়। বেশ কয়েকটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পলে যাওয়ার আগে একটা পয়েন্ট লিখে নাও, আয়ন্স কাকে বলে আমরা মোটামুটি বুঝেছি এখানে, বাট আয়ন্স বলতে কি বুঝি জাস্ট একটু নোট করে লিখে নিই আমরা। আয়ন্স, আয়ন্স হচ্ছে যারা চার্জ পার্টিকেল, যারা চার্জ পার্টিকেলস তাদেরকে বলা হয় আয়ন্স। এই চার্জ পার্টিকেলস দুই রকমের হতে পারে। যদি পজিটিভ চার্জ পার্টিকেলস হয় আমরা বলি ক্যাটায়ন,
যদি নেগেটিভ চার্জ পার্টিকেল হয় আমরা বলি অ্যানায়ন। একটা এক্সাম্পলের থ্রু দিয়ে দেখছি ক্যাটায়ন এবং অ্যানায়ন কেমন করে তৈরি হয় বা কেমন করে আমরা বুঝি পুরো ব্যাপারটাকে। একটা এক্সাম্পল দেখার চেষ্টা করছি। যে দেখো ক্যাটায়ন হিসেবে আমরা ম্যাগনেসিয়াম 2+ কে নিলাম। ম্যাগনেসিয়াম 2+ দেখতে পাচ্ছি 2 ইউনিট প্লাস চার্জ রয়েছে। তো এর মধ্যে কতগুলো প্রোটন, কতগুলো ইলেকট্রন, কত কি আছে সেটা সবটা তাহলে একটু ফিগার আউট করার চেষ্টা করি যে প্রোটন কটা আছে, ইলেকট্রন কটা আছে, কোনটা কি কতগুলো আছে। সো ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 12, তাহলে এবং মাস নাম্বার হচ্ছে 24। তাহলে ম্যাগনেসিয়ামের প্রোটন কটা আছে? ম্যাগনেসিয়ামের প্রোটন আছে হচ্ছে তোমার 12। ম্যাগনেসিয়ামের 12 প্রোটন আছে। ম্যাগনেসিয়ামে ইলেকট্রন কটা আছে? ইলেকট্রন দুটো লস হয়েছে, তাই 2+ চার্জ এসছে। দ্যাট ইজ ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু 12। যতগুলো প্রোটন অতগুলো ইলেকট্রন থাকার কথা ছিল, অর্থাৎ ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু 12, কিন্তু দুটো ইলেকট্রন লস হয়েছে বলেই দুটো প্লাস চার্জ বেশি আছে, তাই +2 লিখেছি। অর্থাৎ ইলেকট্রন আছে কিন্তু 10, ইলেকট্রন 10, প্রোটন 12। দুটো ইলেকট্রন লস করে গেছে, তার মানে দুটো ইলেকট্রন লস করে যাওয়া মানে দুটো প্রোটন এক্সট্রা আছে, তাই এই 2+ পজিটিভ লেখা হয়েছে। অর্থাৎ 2+ পজিটিভ মানে 2+ পজিটিভ যেটা আছে, 2+ পজিটিভ এর মানেটা কি? 2+ পজিটিভ এর মানে কিন্তু দুটো প্রোটন নেই, এর মানে দুটো প্রোটন এক্সট্রা আছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এক্সট্রা প্রোটন কটা আছে, এক্সট্রা প্রোটন বা পজিটিভ চার্জ কটা আছে। এক্সট্রা প্রোটন বা পজিটিভ চার্জ যতগুলো আছে সেটাই চার্জ ফর্মে লেখা হয়েছে। এক্সট্রা প্রোটন বা পজিটিভ চার্জ আছে দুটো, তাই +2। কারণ দেখতে পাচ্ছি প্রোটন আছে 12টা, ইলেকট্রন আছে 10টা, তো এক্সট্রা আছে কটা? এক্সট্রা আছে হচ্ছে দুটো। প্রোটন প্লাস চার্জ এক্সট্রা দুটো আছে, তাই +2 লেখা হয়েছে। নিউট্রন কতগুলো আছে? নিউট্রন হচ্ছে মাস নাম্বার 24 মাইনাস অ্যাটমিক নাম্বার 12, দ্যাট ইজ 12টা নিউট্রন আছে। এই হয়ে গেল ক্যাটায়ন Mg2+ এর সিচুয়েশন। তাহলে প্লাস চার্জে কত প্লাস চার্জ লিখি? যতগুলো ইলেকট্রন লস হয়েছে, দুটো ইলেকট্রন লস হয়েছে তাই দুটো প্রোটন এক্সট্রা, তাই +2। কেন চার্জ এসছে আশা করি ক্লিয়ার। অ্যানায়নের একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো অ্যানায়নকে নিলাম হচ্ছে আমরা N3-, নাইট্রাইড অ্যানায়ন N3-। তাহলে এর প্রোটন ইলেকট্রন নিউট্রন কতগুলো আছে দেখে নেওয়া যাক। সো অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, তার মানে এখানে প্রোটন কতগুলো আছে? প্রোটন আছে 7। ইলেকট্রন থাকার কথা কতগুলো? ইলেকট্রন থাকার কথা, প্রোটন ইলেকট্রন সেম সেম থাকার কথা, নিউট্রাল অ্যাটম হলে কোনো এক্সট্রা চার্জ থাকার কথা না। সো 7 ইলেকট্রন ইজ এক্সপেক্টেড, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন আরো 3টে বেশি আছে। কেন? কারণ 3টে মাইনাস চার্জ আছে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ 3টে ইলেকট্রন আরো মোর। সো 7 + 3 10 ইলেকট্রন সিস্টেম। এটাও এখানেও 10 ইলেকট্রন আছে, যদিও প্রোটন কিন্তু 7 আছে। আর নিউট্রন কতগুলো আছে? নাইট্রোজেনের অ্যাটম মাস নাম্বার হচ্ছে 14, তাহলে মাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বার মাইনাস করলে আমরা পাই নিউট্রন নাম্বার, নিউট্রন আছে 7। তাহলে 3টে মাইনাস চার্জ আছে, মানে এখানে এক্সট্রা কি আছে? এখানে এক্সট্রা ইলেকট্রন আছে, এক্সট্রা ইলেকট্রন আছে। ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, তাহলে এখানে আছে হচ্ছে এক্সট্রা ইলেকট্রন যেটা কিনা নেগেটিভ চার্জ। কতগুলো এক্সট্রা আছে? 3টে ইলেকট্রন এক্সট্রা আছে। ওই যতগুলো ইলেকট্রন এক্সট্রা আছে ওটাকেই আমরা মাইনাস চার্জ ফর্মে লিখেছি। যতগুলো ইলেকট্রন এক্সট্রা আছে ওটাকে আমরা মাইনাস চার্জ ফর্মে লিখেছি, যতগুলো প্রোটন এক্সট্রা আছে ওটাকে আমরা প্লাস চার্জ ফর্মে লিখেছি। কেউ এই সিচুয়েশনে কনফিউজড হবে না যে প্রোটন মানে +2 লিখেছি, ম্যাগনেসিয়ামের চার্জ +2 মানে প্রোটন বেশি আছে। প্রোটন বেশি নেই, প্রোটন 12 থাকার 12 প্রোটনই আছে। প্লাস চার্জ মানে ইলেকট্রন কম আছে, মাইনাস চার্জ মানে ইলেকট্রন বেশি আছে। অলওয়েজ রিমেম্বার, বিশেষ করে আমি প্রমিতকে বলছি, প্লাস চার্জ মানে প্রোটন বেশি নেই, প্লাস চার্জ মানে ইলেকট্রন কম আছে। প্রোটন 12 থাকার 12ই আছে, ইলেকট্রন কম আছে 10 আছে। আর মাইনাস চার্জ মানে ইলেকট্রন বেশি আছে। এবার এই দুটো অ্যাটমকে, দুটো সিনারিওকে একবার আমরা দেখি। এই দুটো সিনারিওকে একবার আমরা দেখব।
এই দুটো সিনারিওকে আমরা এখন একবার দেখব। ঠিক আছে, সেই দুটো সিনারিওকে আমরা এখন দেখব, দিয়ে দেখবো এখানে আর কি সিচুয়েশন এলো। এখানে দেখো ইলেকট্রন 10, এটা তো ইলেকট্রন 10। তো যদি কোনো দুটো আয়ন এরকম হয়ে যায়, যে কোনো আয়ন হোক, যে কোনো স্পিসিস হোক, যদি কোনো দুটো আয়ন এরকম হয়ে যায়, যে দুটো আয়নে এমন দুটো ধরো আয়ন হয়ে গেছে, যে দুটো আয়নে কি হয়েছে, যে দুটো আয়নে বেসিক্যালি তোমার কি আছে, যে দুটো আয়নে তোমার ইলেকট্রন নাম্বার সেম। সো ইলেকট্রন নাম্বার সেম যদি হয়ে যায় তখন তাকে আমরা বলে থাকি হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস। কি বলে থাকি? আইসো ইলেকট্রনিক স্পিসিস। তাহলে ইলেকট্রন নাম্বার সেম যাদের হয় লিখে রাখো, তাদেরকে বলে আইসো ইলেকট্রনিক স্পিসিস। আইসো ইলেকট্রনিক স্পিসিস। ঠিক আছে, কারা? যাদের হচ্ছে ইলেকট্রন নাম্বার সেম। ইলেকট্রন নাম্বার সেম হলে আমরা বলি কি? আইসো ইলেকট্রনিক স্পিসিস। ওকে, এটা লিখে রেখে দিও, যেরকম এখানে Mg2+ এবং Mg2+ এবং হচ্ছে তোমার N3-, এরা হচ্ছে দুজনে কেমন? এরা হচ্ছে দুজনে আইসো ইলেকট্রনিক স্পিসিস। Mg2+ এবং তোমার হচ্ছে এই N3-, দুজনে ইলেকট্রন নাম্বার সেম। ইলেকট্রন নাম্বার সেম হলে এরা কি হবে? এরা হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস। ইলেকট্রন নাম্বার সেম হলে এরা কি? এরা হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস। কারণ ইলেকট্রন নাম্বার এখানেও 10, ইলেকট্রন নাম্বার ওখানেও 10। এরকম ধরো যাদের যাদের ইলেকট্রন নাম্বার সেম, যাদের যাদের ইলেকট্রন নাম্বার 10, তারা সকলেই হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস। যতজন আছে যাদের ইলেকট্রন নাম্বার সেম, সো ইলেকট্রন নাম্বার সেম হলেই তারা হচ্ছে কি? ইলেকট্রন নাম্বার সেম হলে তারাই হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস। ঠিক আছে, মাথায় ঢুকে গেছে? তাহলে এই হয়ে গেল আমাদের আয়ন্সের ব্যাপার। এবার আমরা দেখবো এক্সাম্পল যেখানে এই সমস্ত বন্ডগুলো তৈরি হচ্ছে। তো চলো এক্সাম্পল 1 থেকে শুরু করি। আয়ন্স ব্যাপারটা কি আশা করি বুঝতে পারা গেছে। আমরা এখন শুরু করবো হচ্ছে এক্সাম্পল। তোর মাথায় ঢুকেছে আয়ন্স ব্যাপারটা ঢুকে গেছে। এবার আমরা এক্সাম্পল, একদম ইজি এক্সাম্পল নিয়ে শুরু করছি। এক্সাম্পল 1, যেখানে তাহলে কি করে বুঝবো মেটাল আর নন মেটাল? মেটাল আর নন মেটাল মানেই হচ্ছে আয়নিক বন্ড আছে। সো সোডিয়াম এবং ক্লোরিন, মেটাল হচ্ছে সোডিয়াম, ক্লোরিন হচ্ছে নন মেটাল। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন এটা হচ্ছে মেটাল এবং নন মেটাল, মানে এখানে আছে আয়নিক বন্ডিং। মেটাল এবং নন মেটাল এখানেই আছে কি? তাহলে আয়নিক বন্ডিং। ক্লিয়ার? এবার কেমন করে তৈরি হচ্ছে, আমাদের স্কিম অনুযায়ী চলছি। সো কেমন করে তৈরি হচ্ছে দেখে নেওয়া যাক। তাহলে এই হচ্ছে সোডিয়াম। সোডিয়ামে হচ্ছে 11 প্রোটনস আর দেয়ার, মানে 11 ইলেকট্রনস উইল বি দেয়ার। 11 ইলেকট্রনস মানে কে শেলে থাকবে দুটো, এল শেলে থাকবে একটা, আর লাস্টের শেল ভ্যালেন্স শেলে থাকবে একটা। তার মানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ভ্যালেন্স শেল ইলেকট্রন কটা আছে? ভ্যালেন্স শেল ইলেকট্রন আছে একটা। ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? ভ্যালেন্স শেল ইলেকট্রন আছে হচ্ছে একটা। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। কে শেলে দুটো, এল শেলে একটা, ভ্যালেন্স শেলে একটা। ওই একটা ইলেকট্রন ও লস করে দিল। তাহলে ওই একটা ইলেকট্রন ও লস করলো, এই যে একটা ইলেকট্রন ছিল বেরিয়ে গেল। বেরিয়ে গেলে আমরা একটু আগেই পড়েছি যতগুলো ইলেকট্রন লস হয় অতগুলোই প্লাস চার্জ তৈরি হয়। কারণ যতগুলো ইলেকট্রন লস হয় অতগুলো প্রোটন রিলেটিভলি বেশি হয়ে যায়। যতগুলো ইলেকট্রন লস হলো অতগুলো প্রোটন রিলেটিভলি বেশি হয়ে যায়, তাই অতগুলোই প্লাস চার্জ তৈরি হবে। তাই একটা ইলেকট্রন লস হয়েছে, একটাই প্লাস চার্জ তৈরি হবে। একটা ইলেকট্রন লস হয়েছে সেই কারণে একটাই প্লাস চার্জ তৈরি হবে, তাই তো? তাহলে একটা প্লাস চার্জ তৈরি হচ্ছে। তাহলে বলো, কেউ কিছু ডাউট আছে? তাহলে একটা প্লাস চার্জ তৈরি হচ্ছে, তাহলে সোডিয়ামে একটা প্লাস চার্জ তৈরি হলো। এখানে অ্যাটমিক নাম্বার সেই 11ই আছে, প্রোটন নাম্বার সেই 11ই আছে, কিন্তু ইলেকট্রন নাম্বার হয়ে গেছে 2,8। একটা ইলেকট্রন লস হয়ে গেছে। আরে 8 ইলেকট্রন নাম্বার যদি চলে আসে, 8 ইলেকট্রন নাম্বার যদি চলে আসে, তার মানে এখানে ভ্যালেন্স শেলে এখন অক্টেট চলে এসেছে। পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে ভ্যালেন্স শেলে কি এসে গেছে? ভ্যালেন্স শেলে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে অক্টেট চলে এসেছে। তাহলে ভ্যালেন্স শেলে অক্টেট মানে Na+ কি স্টেবল? ডেফিনেটলি স্টেবল। Na+ ডেফিনেটলি স্টেবল। এটা একটা পজিটিভ আয়ন ক্যাটায়ন তৈরি হয়ে গেছে। এটা একটা পজিটিভ আয়ন তৈরি হয়ে গেছে, ক্যাটায়ন তৈরি হয়ে গেছে। পজিটিভ আয়নকে আমরা ক্যাটায়ন বলি। সো পজিটিভ আয়ন তৈরি হয়ে গেছে এবং ক্যাটায়ন তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? এই হচ্ছে Na+ এর সিচুয়েশন। এবারে চলে আসছি Cl-। তো ক্লোরিন ছিল, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17, এখানে আছে 287। 17 অ্যাটমিক নাম্বার মানে প্রোটন আছে 17, মানে ইলেকট্রনও আছে 17। ইলেকট্রন 17 থাকলে 287। ভ্যালেন্স শেলে আছে 7 ইলেকট্রনস। ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রনস আছে? ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7 ভ্যালেন্স ইলেকট্রনস আছে। এবার এই যে 7 ভ্যালেন্স ইলেকট্রনস আছে কি হবে?
একটা গেইন করবে, তো এই একটাটা কোত্থেকে পাবে? ওই যেটা লস হয়েছিল ওই লস্ট ইলেকট্রনটাই বেসিক্যালি আসছে। পাবে কোত্থেকে? ওই একটা ইলেকট্রন যেটা লস হয়েছিল ওই লস্ট ইলেকট্রনটাই আসছে, যেটা লস হয়েছিল ওই লস্ট ইলেকট্রনটাই আসছে এখানে ক্লোরিনের কাছে, ক্লোরিন তাকেই গেইন করছে। তাহলে ক্লোরিন যদি লস্ট ইলেকট্রনটাকে গেইন করে, একটা ইলেকট্রন এক্সট্রা এলো, একটা ইলেকট্রন এক্সট্রা আসা মানে মাইনাস চার্জ এলো 1 ইউনিট। তাতে কনফিগারেশন হয়ে গেল। অ্যাটমিক নাম্বার 17 ছিল, অ্যাটমিক নাম্বারে কোনো চেঞ্জেস হয়নি, অ্যাটমিক নাম্বার যা ছিল অ্যাটমিক নাম্বার একদম অ্যাজ ইট ইজ আছে, অ্যাটমিক নাম্বার যেরকম ছিল একদম অ্যাজ ইট ইজ আছে, কোনো চেঞ্জেস হয়নি, 17 অ্যাটমিক নাম্বারই আছে। কিন্তু ইলেকট্রন নাম্বার ভ্যালেন্স শেলে 8 হয়ে গেছে, 7 ছিল 8 হয়ে গেছে, 8 হয়ে যাওয়া মানে ভ্যালেন্স শেলে অক্টেট চলে এসেছে পরিষ্কার ভাবে, 8 হয়ে যাওয়া মানে ভ্যালেন্স শেলে অক্টেট চলে এসেছে একদম পরিষ্কার ভাবে। তাহলে ভ্যালেন্স শেলে যদি এখন অক্টেট চলে এসে থাকে, দেখতেই পাচ্ছি পরিষ্কার ভ্যালেন্স শেলে অক্টেট চলে এসেছে, কারেক্ট? ভ্যালেন্স শেলে কি দেখতে পাচ্ছি? ভ্যালেন্স শেলে পরিষ্কার দেখতে পাচ্ছি অক্টেট চলে এসেছে, কারেক্ট? ভ্যালেন্স শেলে দেখতে পাচ্ছি পরিষ্কার অক্টেট চলে এসেছে, কারণ ওখানেও ভ্যালেন্স শেলে অক্টেট এসে গেছে, এখানেও ভ্যালেন্স শেলে তোমার অক্টেট এসে গেছে। ভ্যালেন্স শেলে অক্টেট এসে গেছে মানে কি Cl - anion স্টেবল? ইয়েস, অফ কোর্স স্টেবল। তাহলে এই অ্যানায়নটাও স্টেবল, ওই ক্যাটায়নটাও স্টেবল। গল্প এখানে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু শেষ হয় না। এদের হাতে নেই এরকম একটা স্টেপ এর পরে হয়ে যায়, যেটা এরা জানতো না এরকম হবে, হয়তো জানলে নাও করতে পারতো, বাট দেখলো যে অক্টেট তো এসে গেছে, স্টেবল হয়ে গেছে। এই অবস্থায় Na+ই থাকতে পারতো Na+ ফর্মে, Cl- থাকতে পারতো Cl- ফর্মে। ওদেরকে কে বলেছিল অ্যাট্রাক্ট করতেই হবে? কিন্তু দেখছি ওদের ইনহারেন্ট প্রপার্টিটাই এরকম যে চার্জ যদি অপোজিট হয়ে যায় ওরা অ্যাট্রাক্ট করবেই, ওদের ইনহারেন্ট প্রপার্টি এরকম। তাহলে ইনহারেন্ট প্রপার্টি যদি এরকম হয় যেখানে অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করবেই, ইনহারেন্ট প্রপার্টিটাই যদি এরকম হয় যেখানে অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করবেই, ওদের হাতে তো কিছু নেই। তাহলে এই Na+ ক্যাটায়ন, এই Cl- anion, এদের মধ্যে অ্যাট্রাকশন হবে, ওই অ্যাট্রাকশনটাকে আমরা বলবো আয়নিক বন্ড, এবং ওই কম্পাউন্ডটাকে বলবো আমরা আয়নিক কম্পাউন্ড, NaCl তৈরি হয়ে গেল। কম্পাউন্ডটাকে বলবো আয়নিক কম্পাউন্ড, বন্ডটাকে বলবো আয়নিক বন্ড, তৈরি হয়ে গেল NaCl, যেখানে Na+ এবং Cl- এর মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, যেটাকে আমরা আয়নিক বন্ড বলে থাকছি। এই অ্যাট্রাকশনটা আছে বলে এখানে NaCl তৈরি হচ্ছে, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। কেমন করে তৈরি হচ্ছে আমাদের স্কিম অনুযায়ী বুঝে গেছি। এবার এই পুরো জিনিসটাকে আমরা দেখব লুইস ডট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। লুইস ডট রিপ্রেজেন্টেশনটা কি? যেখানে আমরা ভ্যালেন্স শেলে ইলেকট্রনটাকে খালি ডট দিয়ে বা ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করি এবং তাদের মুভমেন্টটা শো করে থাকি। এক্সাম হলের জন্য ইম্পর্টেন্ট, তো চলো আমরা চলে যাচ্ছি লুইস ডট রিপ্রেজেন্টেশন। এক্সাম হলে মোস্টলি লুইস ডটটাই লিখতে দেয়। লুইস ডট রিপ্রেজেন্টেশন, ওই NaCl কে আমরা ফিগার আউট করার চেষ্টা করছি, যেখানে এই আছে সোডিয়াম, সোডিয়ামের ভ্যালেন্স শেলে একটা ইলেকট্রন ছিল, তো একটা ডট দিলাম। তাহলে লুইস ডট রিপ্রেজেন্টেশনে কোন ইলেকট্রনটাকে শো করা হয়? ভ্যালেন্স শেলের ইলেকট্রনটাকে শো করা হয়। ভ্যালেন্স শেলে একটাই ছিল সোডিয়ামের, একটু আগে দেখেছি, ওটাকে শো করেছি। ক্লোরিনের ভ্যালেন্স শেলে ছিল, দেখতে পেয়েছি 7 ইলেকট্রনস, ক্রস দিয়ে শো করছি, ডট দিয়েও করতে পারতাম, দুটো ডট হলে বুঝতে একটু অসুবিধা হতে পারে কোনটা কার ইলেকট্রন, সেই কারণে ক্রস দিয়ে করছি। তুমি ডট দিয়েও করতে পারো, কিচ্ছু যায় আসে না। তাহলে সোডিয়ামের ইলেকট্রন ডট ইলেকট্রন, ক্লোরিনের ইলেকট্রন 7 ইলেকট্রন আছে ভ্যালেন্স শেলে, সো ক্লোরিনের ভ্যালেন্স শেলে ক্রস দিয়ে আমরা ইলেকট্রনগুলোকে শো করেছি। এবারে কি হয়েছে আমরা জানি, সোডিয়াম থেকে ইলেকট্রনটা ক্লোরিনে পুরোপুরি ট্রান্সফার হয়ে গেছে, তার মানে সোডিয়ামে এসেছে প্লাস চার্জ, ওর কাছে ভ্যালেন্স শেলে আর ওই 1 ইলেকট্রন যেটা ছিল ওটা কি আর আছে? না, ওটা আর নেই। ভ্যালেন্স শেল ইলেকট্রন হাওয়া হয়ে গেছে। কোথায় গেছে? ক্লোরিনের কাছে গেছে। তাহলে Cl এর কাছে 7 ইলেকট্রন তো ছিলই, 7 ক্রস তো ছিলই, সঙ্গে একটা ডট এসছে। কার থেকে এসছে? ইলেকট্রনটা এসছে সোডিয়ামের থেকে। তাহলে সোডিয়ামের থেকে একটা ইলেকট্রন এসছে, সোডিয়ামের থেকে একটা ইলেকট্রন এসছে, আর 7 ছিল, তো সোডিয়ামের অক্টেট ফুলফিলড হয়ে গেছে, ক্লোরিনের অক্টেট ফুলফিলড হয়ে গেছে, এর কাছেও মাইনাস চার্জ এসে গেছে, একটা ইলেকট্রন এক্সট্রা এসছে বলে। এবারে এদের কাছে আর কিছু অপশন নেই, এদেরকে অ্যাট্রাক্ট করতেই হবে। ওই অ্যাট্রাকশনটাকে আমরা বলি আয়নিক কম্পাউন্ড, যেখানে NaClটা তৈরি হয়ে গেল। লুইস ডট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বুঝলাম। তাহলে লুইস ডটে 3টে স্টেপ থাকছে। প্রথম স্টেপটাতে নিউট্রাল অ্যাটমগুলোকে দেখাচ্ছি, এটা হচ্ছে নিউট্রাল অ্যাটম, এখানে আয়নগুলোকে দেখাচ্ছি, এখানে বন্ডটাকে দেখিয়েছি। অর্থাৎ এই স্টেপটা কি, প্রত্যেকটা স্টেপে কি কি শো করা হচ্ছে ক্লিয়ার রাখবে। এখানে নিউট্রাল অ্যাটমগুলোকে দেখানো হয়েছে, যাদের ভ্যালেন্স শেলের ইলেকট্রনগুলোকে আমরা ডট দিয়ে বা ক্রস দিয়ে বুঝিয়েছি। নিউট্রাল অ্যাটম, এখানে ওরা আয়ন তৈরি করেছে, অক্টেট ফুলফিল হচ্ছে, সেই সিচুয়েশনটাকে দেখানো হয়েছে। অর্থাৎ এখানে আয়ন্স গুলো দেখিয়েছি, যে আয়ন্স গুলোর কাছে অক্টেট অ্যাচিভমেন্ট আছে, অক্টেটের স্টেবিলাইজেশন আছে, সোডিয়ামের কাছেও আছে এবং ক্লোরিনের কাছেও আছে। আয়ন্স গুলোকে দেখিয়েছি, ক্যাটায়ন এবং অ্যানায়নকে। তারপরে দেখেছি ওরা কম্বাইন করে তৈরি হয়েছে আয়নিক বন্ডিং। এই কম্বিনেশনটা তোদের হাত ছিল না, হয়ে গেছে।
ওদের ওদের টার্গেট ছিল এই অবধি, তার মানে এখানে ভালো করে মাথায় ঢুকে রাখো, যদি অ্যাটম ওরা মানুষ হতো তাহলে অ্যাটমদের টার্গেট ছিল, ওরা কি করতে এসেছিল, ওরা এই অবধি করে ছেড়ে দিতে এসেছিল। এইখানে অক্টেট হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে, গল্প শেষ, ওভার। তারপরেরটা ওরা হবে ওরাও জানতো না, দেখছে আরে মাঠে নেমে দেখছে হয়ে গেছে, তখন আমরা বলছি আয়নিক বন্ডিং হয়ে গেছে। আয়নিক বন্ডিং কেমন করে হচ্ছে ক্লিয়ার, মাথা ঢুকে গেছে, ভেরি গুড। চলো সেকেন্ড একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। সেকেন্ড এক্সাম্পলটাতে দেখে নিচ্ছি আমরা ডাইরেক্টলি লুইস ডটের থ্রু দিয়ে দেখছি, ঠিক আছে, লুইস ডটটা এক্সামে আসে। তো সেকেন্ড এক্সাম্পলে চলো আমরা দেখে নিচ্ছে, চলো ম্যাগনেসিয়াম অক্সাইড দেখি, ঠিক আছে, আমরা 3-4টে এক্সাম্পল দেখবো। এক্সাম্পল 2 তে আমরা দেখছি ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড। সো প্রথম কথা বুঝবে কি করে যে এখানে মেটালিক বন্ড, এখানে তোমার আয়নিক বন্ড আছে না কোভালেন্ট বন্ড আছে, একদম ক্লিয়ার কাট, মেটাল নন মেটাল মানেই আয়নিক বন্ড। সো মেটাল হচ্ছে ম্যাগনেসিয়াম, নন মেটাল হচ্ছে অক্সিজেন, মানে চোখ বন্ধ করে আয়নিক বন্ড। তাহলে এবার আয়নিক বন্ডে ম্যাগনেসিয়ামের আর অক্সিজেনের সিচুয়েশনটাকে দেখে নি, কোন দিকে দেখবো, এদিকে দেখে নি। ম্যাগনেসিয়াম আর অক্সিজেনকে ছোট ছোট করে লিখছি। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 12 অ্যাটমিক নাম্বার মানে ইলেকট্রন 12 মানে 282, এই হচ্ছে কনফিগারেশন। কে শেলে 2, এল শেলে 8, আর লাস্টে ভ্যালেন্স শেলে আছে 2 ইলেকট্রনস। অক্সিজেন হচ্ছে অ্যাটমিক নাম্বার 8, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8 মানে 2,6, কে শেলে আছে 2 আর ভ্যালেন্স শেল এল শেলে আছে 6, কে শেলে আছে 2 আর ভ্যালেন্স শেল এল শেলে আছে 6, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন, এই হচ্ছে এদের সিচুয়েশন। এবারে তাহলে কি করবে, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন শো করব, এই ভ্যালেন্স শেলের 2টো ইলেকট্রনকে ডট দিয়ে শো করব ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, আর অক্সিজেনের ক্ষেত্রে ভ্যালেন্স শেলে এই 6টা ইলেকট্রনকে শো করব ডট বা ক্রস কিছু একটা দিয়ে, ঠিক আছে। তো চলো তাহলে শো করা যাক। নিউট্রাল অ্যাটমটাকে শো করছি, এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন ভ্যালেন্স শেলে ইলেকট্রনটাকে শো করেছি, ক্রস দিয়ে করলাম, আগেরটাতে ডট দিয়ে করেছিলাম, যা খুশি দিয়ে করতে পারো। সো ম্যাগনেসিয়াম তার ভ্যালেন্স শেলে ইলেকট্রনটাকে আমরা ক্রস দিয়ে শো করেছি। অক্সিজেন, আচ্ছা তাহলে ম্যাগনেসিয়ামে আছে 282, নিচে লিখে রাখি ম্যাগনেসিয়ামে আছে 282। আচ্ছা সঙ্গে এসছে অক্সিজেন, অক্সিজেনের ভ্যালেন্স শেলে ইলেকট্রন কটা আছে, অক্সিজেনের ভ্যালেন্স শেলে 6টা ইলেকট্রন আছে, তো 6টা ইলেকট্রনকে আমরা ডট দিয়ে শো করলাম। ম্যাগনেসিয়াম অক্সিজেনের ভ্যালেন্স শেলে আছে 6টা ইলেকট্রন, ওই 6টা ইলেকট্রনকে ডট দিয়ে শো করলাম। তাহলে অক্সিজেন আছে হচ্ছে 2,6, অক্সিজেন আছে হচ্ছে 2,6, ম্যাগনেসিয়াম আছে 282, কারেক্ট। আচ্ছা এবারে কি করবে, ম্যাগনেসিয়াম দেখতেই পাচ্ছি, ম্যাগনেসিয়াম যদি এই 2 ইলেকট্রনকে লস করে দেয়, ম্যাগনেসিয়াম যদি এই 2 ইলেকট্রনকে লস করে দেয়, ওর আগের শেলে 8টা ইলেকট্রন বসে আছে অক্টেট অ্যাচিভ করার জন্য, তাহলে ওই 2 ইলেকট্রন লস হয়ে গেলেই আগের শেলের 8টা ইলেকট্রন অক্টেট অ্যাচিভমেন্ট হয়ে যাবে। সো অক্টেট অ্যাচিভমেন্ট করার জন্য ম্যাগনেসিয়াম তাহলে কি করলো, ম্যাগনেসিয়াম এই 2টো ইলেকট্রনকে লস করলো, কার কাছে, যার দরকার তার কাছে, কারণ অক্সিজেন যদি ওই 2টো ইলেকট্রনকে গেইন করে নেয় তাহলে 6+2 ইলেকট্রন হয়ে গিয়ে ওরও অক্টেট হয়ে যাবে। তাহলে এই অবস্থাতে দেখছি ম্যাগনেসিয়াম 2টো ইলেকট্রন লস করেছে, তাই +2 চার্জ এসছে, যতগুলো ইলেকট্রন লস করবে অতগুলোই প্রোটন এক্সট্রা হয়ে যাবে, যতগুলো প্রোটন এক্সট্রা বলে ফিল হবে অতগুলোই প্লাস চার্জ আসবে। সো 2 প্লাস চার্জ এসে গেছে এখানে, এবং এই অবস্থায় কি ম্যাগনেসিয়ামের অক্টেট ফুলফিলড, অক্টেট অফকোর্স ফুলফিলড, ম্যাগনেসিয়ামের অক্টেট অফকোর্স ফুলফিলড, কারণ ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স শেলে 2 ইলেকট্রন ছিল বেরিয়ে গেছে, এখন ভ্যালেন্স শেলটাই চেঞ্জ হয়ে গিয়ে এখন 8 ইলেকট্রনের ভেতরের শেলটা ভ্যালেন্স শেল হয়ে গেছে, 8 ইলেকট্রনের এই ভেতরের এল শেলটা এখন ভ্যালেন্স শেল হয়ে গেছে। ম্যাগনেসিয়ামের অক্টেট ফুলফিলড, অক্সিজেনেরও কি অক্টেট ফুলফিলড, অফকোর্স ফুলফিলড, অক্সিজেনও 6টা ইলেকট্রন ছিল, 2টো ম্যাগনেসিয়াম থেকে পেয়ে গেছে, 2টো ইলেকট্রন পেয়েছে বলে 2 মাইনাস চার্জ এসছে, যতগুলো ইলেকট্রন পেয়েছে অতগুলো মাইনাস চার্জ এসছে, যতগুলো ইলেকট্রন পেয়েছে অতগুলো মাইনাস চার্জ এসছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ওরও অক্টেট ফুলফিলড, ওরও কনফিগারেশন 2,8। এবার আমাকে কেউ একজন বলবে ম্যাগনেসিয়াম 2+ এবং O2- এরা কি আইসো ইলেকট্রনিক স্পিসিস, কেউ একটু বলো আমাকে, এরা কি আইসো ইলেকট্রনিক স্পিসিস? অফকোর্স আইসো ইলেকট্রনিক স্পিসিস। এবং এদের সঙ্গে কি N3- আইসো ইলেকট্রনিক স্পিসিস? অফকোর্স N3- আইসো ইলেকট্রনিক স্পিসিস। যাদের ইলেকট্রন নাম্বার সেম তারাই আইসো ইলেকট্রনিক স্পিসিস, তারা যাই হোক না কেন, একটু আগেও দেখেছি। এবং তার সঙ্গে কি নিয়ন আইসো ইলেকট্রনিক স্পিসিস? অফকোর্স নিয়ন আইসো ইলেকট্রনিক স্পিসিস। এবং তার সঙ্গে কি সোডিয়াম প্লাস আইসো ইলেকট্রনিক স্পিসিস? অফকোর্স সোডিয়াম প্লাস আইসো ইলেকট্রনিক স্পিসিস। তার সঙ্গে কি Cl- না, Cl- আইসো ইলেকট্রনিক স্পিসিস হলো না, টোটাল 10টা ইলেকট্রন থাকলে তবেই আইসো ইলেকট্রনিক বলছি, মানে টোটাল সেম ইলেকট্রন থাকলে। তো সোডিয়াম প্লাসে 10 ইলেকট্রন, ম্যাগনেসিয়াম 2+এ 10 ইলেকট্রন, O2- 10 ইলেকট্রন, N3- প্রথমেই দেখেছিলাম ওখানেও 10 ইলেকট্রনস। তাহলে যেখানে যেখানে সেম নাম্বার অফ ইলেকট্রনস আছে তারাই হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস। যেখানে যেখানে সেম নাম্বার অফ ইলেকট্রনস আছে, Na+, ম্যাগনেসিয়াম 2+, O2-, N3-,
নিয়নের কাছেও 10 ইলেকট্রনসই আছে, এরা সকলে হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস। এমন না যে 10 ইলেকট্রনই থাকতে হবে, সেম নাম্বার অফ, ঠিক আছে, কারো কাছে 9 ইলেকট্রনস আছে, তো যতজনের কাছে 9 ইলেকট্রনস থাকবে সবাই আইসো ইলেকট্রনিক স্পিসিস। সেম নাম্বার অফ ইলেকট্রনস থাকলে আমরা বলবো আইসো ইলেকট্রনিক স্পিসিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হয়ে গেল ক্যাটায়ন তৈরি হয়ে গেছে, অ্যানায়ন তৈরি হয়ে গেছে, নিউট্রাল অ্যাটম থেকে আয়ন হয়ে গেছে, আয়ন হয়ে গেছে অক্টেট হয়ে গেছে, অক্টেট হয়ে গেছে স্টেবিলিটি পেয়ে গেছে। গল্প এখানে শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হবে না, গল্পতে আরো একটা স্টেপ বাকি আছে। সেটা হচ্ছে এরা দুজনে এখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের থ্রু দিয়ে একে অপরকে অ্যাট্রাক্ট করবে। এরা দুজনে যখন এখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের থ্রু দিয়ে একে অপরকে অ্যাট্রাক্ট করলো, আমরা পেলাম একটা আয়নিক বন্ডিং তৈরি হলো, আয়নিক কম্পাউন্ড ম্যাগনেসিয়াম অক্সাইড। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? দুটো এক্সাম্পল দেখলাম, চলো 3 নম্বর এক্সাম্পল দেখি। 3 নম্বর এক্সাম্পলে আমরা দেখবো হচ্ছে, চলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড না ক্যালসিয়াম ক্লোরাইড দেখি, চলো ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, চেঞ্জ করছি তাহলে। ক্যালসিয়াম ক্লোরাইড 3 নম্বর এক্সাম্পল আমরা দেখছি ক্যালসিয়াম ক্লোরাইড। তো চলো ক্যালসিয়াম ক্লোরাইড কি আছে তাহলে চলো দেখে নেওয়া যাক। সো মেটাল নন মেটাল মানে অফকোর্স হচ্ছে এখানে তোমার হবে হচ্ছে আয়নিক বন্ডিং। এবারে ক্যালসিয়ামটাকে আগে ক্লোরিনটাকে আগে লিখে নি। ক্যালসিয়াম হচ্ছে 20 হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার, 20 মানে হচ্ছে 2882। ভ্যালেন্সিয়ালে 2 ইলেকট্রনস আছে, 2882 ভ্যালেন্সিয়ালে আছে হচ্ছে 2 ইলেকট্রনস, টোটাল 20 ইলেকট্রনস আর দেয়ার, 20 প্রোটন 20 ইলেকট্রনস আর দেয়ার, ভ্যালেন্সিয়ালে আছে 2 ইলেকট্রনস, খুব ভালো কথা। আর ক্লোরিনের সিচুয়েশন কি? ক্লোরিন হচ্ছে তোমার আগেই দেখেছি 287, ক্লোরিন হচ্ছে অ্যাটমিক নাম্বার 17, সেটা হচ্ছে 287। ক্লোরিন কত? ক্লোরিন হচ্ছে অ্যাটমিক নাম্বার 17 এবং 17 মানে হচ্ছে 287, ভ্যালেন্সিয়ালে আছে 7 ইলেকট্রনস, কারেক্ট। তাহলে ক্যালসিয়াম দেখতেই পাচ্ছি 2 ইলেকট্রন লস করতে চায়, কিন্তু ক্লোরিন কিন্তু 1 ইলেকট্রনই গেইন করতে চায়। এখানেই টুইস্ট, ক্যালসিয়াম 2 ইলেকট্রন লস করতে চায়, কিন্তু ক্লোরিন কিন্তু 1 ইলেকট্রনই খালি গেইন করতে চায়, এটাই হচ্ছে টুইস্ট। তো কি হচ্ছে দেখা যাক। তাহলে আমরা লুইস ডট রিপ্রেজেন্টেশন লেখার চেষ্টা করছি। ক্লোরিনটাকে আগে লিখছি, হ্যাঁ বলো। স্যার এখানে ক্লোরিন দুটো আছে, তাই ক্লোরিনটা দুবার হবে না? অবশ্যই হবে, তো আমরা জাস্ট দেখেছি দুবার ক্লোরিন তো লিখবো, এটা তো দেখলাম যে ওর কি থাকে, বা দুটো ক্লোরিনে লিখবো, অফকোর্স লিখবো, কারণ ক্যালসিয়াম তো দুটো ইলেকট্রন লস করবে, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন লস করবে, কিন্তু ক্লোরিন তো একটা ইলেকট্রন গেইন করে, তাহলে এর একটা ইলেকট্রন কোথায় যাবে? আর একটা ক্লোরিন আসবে এবং দুটো ক্লোরিন একটা একটা করে দুটো ইলেকট্রন গেইন করবে। একটা ক্যালসিয়াম দুটো ইলেকট্রন লস করবে, কিন্তু দুটো ক্লোরিন একটা একটা করে দুটো ইলেকট্রন গেইন করবে, তাই তো দুটো ক্লোরিন এসছে, তাই তো CaCl2 আছে। আমরা এখানে জাস্ট ওর কনফিগারেশনটা লিখেছি, যখন আমরা ইকুয়েশন রেডি করব ওখানে আমরা দুটো ক্লোরিনকেই নিয়ে আসবো, কারণ দুটো ক্লোরিনই লাগবে। তো ক্লোরিনের ভ্যালেন্সিয়ালে 7 ইলেকট্রনস আর দেয়ার, তো 7 ক্রস দিয়ে দাও, 7 ইলেকট্রনস ক্লোরিনের ভ্যালেন্সিয়ালে আছে, ক্লোরিনের ভ্যালেন্সিয়ালে 7 ইলেকট্রনস আছে। আচ্ছা, আরেকটা ক্লোরিন কেও নিয়ে আসছি, এই হচ্ছে ক্লোরিন, সেকেন্ড ক্লোরিন, তারও ভ্যালেন্সিয়ালে আছে 7 ইলেকট্রনস, 7 ক্রস দিয়ে আমরা ক্লোরিনের ইলেকট্রনগুলোকে বোঝাচ্ছি। আর ক্যালসিয়ামের আছে হচ্ছে ভ্যালেন্সিয়ালে 2 ইলেকট্রনস, ক্যালসিয়ামের ভ্যালেন্সিয়ালে আছে 2 ইলেকট্রনস, তো 2 ডট দিয়ে আমরা ক্যালসিয়ামকে রিপ্রেজেন্ট করেছি। ভ্যালেন্সিয়ালে 2 ইলেকট্রনস, ওদের ভ্যালেন্সিয়ালে 7 করে ইলেকট্রনস। তাহলে একটা ইলেকট্রন এখানে জয়েন করলো, গেল, একটা ইলেকট্রন এখানে ডোনেট করলো, তাহলে কি সিচুয়েশন হলো? সিচুয়েশনে যে আয়নগুলো তৈরি হলো, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন লস করে গেছে, দুটো ইলেকট্রন লস করে Ca2+ হয়েছে, তাহলে Ca2+ এর সিচুয়েশন কি? Ca2+ আছে 288, এটা হচ্ছে Ca2+, লাস্টে দুটো ইলেকট্রন লস হয়ে গেছে, ভ্যালেন্সিয়ালে অক্টেট এসে গেছে দেখতে পাচ্ছি। আর Cl- গুলো সিচুয়েশন কি? Cl- গুলো হয়ে গেছে 288, Cl- ও হয়ে গেছে, ক্লোরিন থেকে একটা করে ইলেকট্রন পেয়েছে, এটাও হয়ে গেছে অক্টেট 288, আবার এটাও হয়ে গেছে অক্টেট 288, এবং একটা করে ইলেকট্রন এসেছে, সেই কারণে আমরা একটা করে মাইনাস চার্জ ডেভেলপ করেছে সেটাও বলতে পারি। তাহলে Cl গুলোতে একটা করে মাইনাস চার্জ এসেছে, আর ক্যালসিয়ামে দুটো প্লাস চার্জ, দুটো ইলেকট্রন লস হয়েছে তাই দুটো প্লাস চার্জ, আর একটা করে গেইন করেছে তাই একটা করে মাইনাস চার্জ। এখন আমাকে বলবে তোমরা, সেটা হচ্ছে যেটা বলবে সেটা হচ্ছে ক্যালসিয়াম 2+ আর Cl- আর দে আইসোইলেকট্রনিক স্পিসিস, ক্যালসিয়াম 2+ এবং Cl- আর দে আইসোইলেকট্রনিক স্পিসিস, অফকোর্স আইসোইলেকট্রনিক স্পিসিস। ক্যালসিয়াম 2+ এও তোমার টোটাল 18 ইলেকট্রনস অফ দেয়ার, এবং Cl- ও 18 ইলেকট্রনস অফ দেয়ার। কেউ কি আমাকে বলতে পারবে এই দুটোর সঙ্গে আইসোইলেকট্রনিক স্পিসিস একটা নোবেল গ্যাসের এক্সাম্পল, একটা নোবেল গ্যাস যারা ক্যালসিয়াম 2+ বা Cl- এর সঙ্গে আইসোইলেকট্রনিক হবে, মানে 18 ইলেকট্রন থাকবে, কে বলবে?
একটা নোবেল গ্যাসের এক্সাম্পল, যে নোবেল গ্যাসটাতে 18 ইলেকট্রন থাকবে, যারা কিনা ক্যালসিয়াম 2+ এবং Cl- এর সঙ্গে আইসোইলেকট্রনিক হবে। নোবেল গ্যাসটার নাম কি বলবে? আর্গন। ঠিক আছে, আর্গনের হচ্ছে 18 ইলেকট্রন, 18 প্রোটন 18 ইলেকট্রন, তাহলে আর্গনও হবে এদের সঙ্গে আইসোইলেকট্রনিক স্পিসিস, কারেক্ট? কারণ আর্গনের কাছে 18 ইলেকট্রনই থাকবে যেরকম এদের কাছে আছে। আচ্ছা, যাই হোক, আয়ন ফায়ন তো তৈরি হয়ে গেছে, অক্টেট এসে গেছে, ক্যালসিয়ামও অক্টেট নিয়ে মজা করছে, Cl- গুলো অক্টেট নিয়ে মজা করছে, কিন্তু ওদের মজা করলে কি হবে? ওরা তারপরে অ্যাট্রাক্ট করবে, কিছু করার নেই বস এখানে। তাহলে ক্যালসিয়াম 2+ আর Cl- গুলো অ্যাট্রাক্ট করবে, দুটো Cl- থাকছে অফকোর্স, একটা ক্যালসিয়াম 2+ থাকছে আর দুটো Cl- থাকছে। আচ্ছা, আমরা এরকম করে লিখতে পারি, তাহলে একটা ক্যালসিয়াম 2+ থাকছে আর দুটো Cl- থাকছে, একসাথে তৈরি হয়ে যাচ্ছে আয়নিক কম্পাউন্ড CaCl2। আমরা একসাথে লিখছি CaCl2, বেসিক্যালি আছে কেমন করে? ক্যালসিয়াম 2+ একটা আছে আর দুটো Cl- আছে, যে দুটো Cl- ক্যালসিয়াম 2+ এর সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের থ্রু দিয়ে অ্যাট্রাক্টেড আছে, বিকজ এদের কাছে অপোজিট চার্জেস আছে। একসাথে লিখেছি আমরা CaCl2। বলো আয়নিক কম্পাউন্ডের কেস ক্লিয়ার কিনা? কারণ আয়নিক কম্পাউন্ড নিয়ে ডাউট থাকলে বলবে, এক্ষুনি আমরা কোভালেন্ট কম্পাউন্ডে মুভ করে যাব এবং আয়নিক কম্পাউন্ড কোভালেন্ট কম্পাউন্ডের জায়গাটা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? আয়নিক কম্পাউন্ড কেমন করে হচ্ছে? অক্টেট অ্যাচিভ করার জন্য আয়ন্স তৈরি করছে, আয়ন্স তৈরি হওয়ার পরে অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে, এই হচ্ছে সিম্পল। ঠিক আছে, তাহলে আয়নিক কম্পাউন্ডের কিছু এক্সাম্পল আমরা দেখলাম। এখন আমরা হেডিং দেবে হচ্ছে কোভালেন্ট বন্ড বা কোভালেন্ট কম্পাউন্ড। কোভালেন্ট বন্ড আমরা লিখেছিলাম হচ্ছে এখানে আয়নিক বন্ডিং, এই যে লিখেছিলাম আয়নিক বন্ডিং, এখন হেডিং দেবে হচ্ছে কোভালেন্ট বন্ডিং। এটা হচ্ছে আমাদের তোমরা যে বইটা পড়ো, এস্টাদের বইটা যেটা পড়ো, ওই এস্টাদের বইটার কিন্তু এটা সেকেন্ড পোর্শন। ঠিক আছে, মেটাল নন মেটাল যে চ্যাপ্টারটা, মেটাল নন মেটাল চ্যাপ্টারের প্রথম পোর্শনটা আমরা আগের দিন ক্লাসে করেছিলাম, আজকে সেকেন্ড পোর্শনটা কভার করছি, আর এরপরে একটাই পোর্শন থাকছে, তাহলে মেটাল নন মেটালও শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মেটাল নন মেটাল পোর্শনের সেকেন্ড পোর্শন, যেখানে কেমিক্যাল বন্ডিংটা ডিসকাশন আছে, আয়নিক বন্ডিং এবং কোভালেন্ট বন্ডিং। প্রথম পোর্শনটাতে আমরা মেটালদের কিছু রিঅ্যাকশনস ফিচার্স ওগুলো দেখেছিলাম, নন মেটালদের কিছু রিঅ্যাকশনস এন্ড ফিচার্স ওগুলো দেখেছিলাম। আচ্ছা, কোভালেন্ট বন্ডিং। কোভালেন্ট বন্ডিং কি বলছে দেখো, এখানে স্কিমটা প্রথমে বুঝে নি। ধরো দুজনেই নন মেটাল, মনে রাখতে হবে কখন হয়? যখন দুজনেই নন মেটাল। আচ্ছা, দুজনেই নন মেটাল, তাহলে তো দুজনেই তো গেইন করতে চায়, কারণ নন মেটাল মানেই গেইন করতে চায়, লস করার তো কেউ নেই। মেটালরা ইলেকট্রন লস করে, কিন্তু নন মেটালরা কি করে? ইলেকট্রন গেইন করে। তাহলে নন মেটালরা গেইন করে, যদি দুজনেই নন মেটাল হয় তাহলে লসটা করবে কে? দুজনেই তো গেইন করছে, দুজনেই বলছে দাও 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 ইলেকট্রন দাও, ইলেকট্রন দাও, ইলেকট্রন দাও, আমি গেইন করতে চাই। তো লসটা কে করবে? মেটাল তো নেই। তখন তারা শেয়ারিং এর রাস্তায় আসবে, যে ভাই কিছু করার নেই, আমার কাছে দেওয়ার লোক নেই, আমিও চাই ইলেকট্রন, ও চাই ইলেকট্রন, কারণ আমরা দুজনেই নন মেটাল, আমার ইলেকট্রন নিতেই পারি, দিতে পারি না। তাহলে এখন আমাদের কাছে উপায় হচ্ছে শেয়ার করো। তাহলে শেয়ার করে দেখো যদি কোনোভাবে অক্টেট অ্যাচিভ করা যায়। তাহলে আমরা স্কিমটা প্রথমে দেখে নিই, এখানে কি হবে? যখন দুজনেই নন মেটাল তখন হচ্ছে কোভালেন্ট বন্ড তৈরি হওয়ার চান্সেস থাকছে। তাহলে নন মেটাল প্লাস নন মেটাল, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যখন দুজনেই নন মেটাল তখন হচ্ছে দুটোই নন মেটাল অ্যাটম, তখন তাদের মধ্যে কোভালেন্ট বন্ড তৈরি হয় শেয়ারিং এর মাধ্যমে। তো কেমন করে শেয়ারিংটা হয় সেটা দেখে নেওয়া যাক। সে একটা নন মেটাল, ধরো স্কিমটা দেখে নিই, স্কিমটা কেমন করে চলবে। ধরলাম এটা একটা নন মেটাল, নন মেটাল নাম্বার 1। ঠিক আছে, নন মেটাল নাম্বার 1। তো ও কি করবে? ও ইলেকট্রন শেয়ার করবে, ও একটা ইলেকট্রন নিয়ে আসবে, পুরোপুরি দেবে না, জাস্ট বলবে ঠিক আছে তুইও ইউজ কর। তাহলে ও একটা ইলেকট্রন নিয়ে এলো শেয়ার করার জন্য, কার সাথে? অন্য এর একটা নন মেটালের সাথে। তাহলে অন্য একটা নন মেটালে ইলেকট্রন নিয়ে আসছে শেয়ার করার জন্য, যেটা কিনা নন মেটাল নাম্বার 2। তাহলে দুটো নন মেটাল অ্যাটম ছিল, এটাও একটা নন মেটাল অ্যাটম, ওটাও একটা নন মেটাল অ্যাটম, ওরা কি করছে? ইলেকট্রন শেয়ার করছে। তাহলে এও একটা ইলেকট্রন শেয়ার করছে, ও একটা ইলেকট্রন শেয়ার করছে। তাহলে কটা শেয়ার ইলেকট্রন তৈরি হচ্ছে? অফকোর্স দুটো ইলেকট্রন শেয়ার হচ্ছে, অফকোর্স দুটো ইলেকট্রন শেয়ার হচ্ছে, কারণ একটা ইলেকট্রন 1 থেকে এসছে, একটা ইলেকট্রন 2 থেকে এসছে। তো দুটো ইলেকট্রন এসেছে না, তো দুটো ইলেকট্রন শেয়ার করছে। ওই দুটো ইলেকট্রন কে কে শেয়ার করছে? ওই দুটো ইলেকট্রন দুজনেই শেয়ার করছে। নন মেটাল 1 ও এই দুটো ইলেকট্রন শেয়ার করছে, যার একটা নিজের ছিল, একটা 2 থেকে এসছে। নন মেটাল 2 এই দুটো ইলেকট্রনকে শেয়ার করছে, যার একটা নিজের ছিল, একটা 1 থেকে এসছে। তাহলে এই যে শেয়ার ইলেকট্রনটা হলো, এই শেয়ার ইলেকট্রনটাকে বলা হয় বন্ড পেয়ার।
যে ইলেকট্রন দুটো শেয়ার হচ্ছে বিটুইন দা টু নন মেটালস তাকে বলা হচ্ছে বন্ড পেয়ার। এবার এরকম বন্ড পেয়ার যদি তৈরি হয়ে যায় তখন এই নন মেটাল দুটোর মধ্যে যে অ্যাট্রাকশন হবে, ওই নন মেটালটা এই বন্ড পেয়ারটাকে শেয়ার করছে, এই নন মেটালটা বন্ড পেয়ারটাকে শেয়ার করছে, এবং বন্ড পেয়ারটাকে ইকুয়াল শেয়ারিং এর থ্রু দিয়ে কেমন করে শেয়ার করছে? ইকুয়াল শেয়ারিং। কেউ বলছে না ভাই এটা আমার, আমি বেশিক্ষণের জন্য শেয়ার করব, ওটা তোর, ওটা তুই কম সময়ের জন্য শেয়ার করবি, এরকম কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই। তাহলে নন মেটাল 1 এবং নন মেটাল 2 দুজনেই ইকুয়াল অধিকার নিয়ে, ইকুয়াল রাইট নিয়ে, ইকুয়াল ভাবে শেয়ার করছে ওই দুটো ইলেকট্রনকে, যে দুটো ইলেকট্রন নিজের নিজের পকেট থেকেই এসেছিল। এই ইকুয়াল শেয়ারিং এর থ্রু দিয়ে যে বন্ড এখানে, যে অ্যাট্রাকশন এখানে ডেভেলপ হচ্ছে তাকে আমরা বলছি কোভ্যালেন্ট বন্ড। ইকুয়াল শেয়ারিং হচ্ছে ওই বন্ড পেয়ারটার, বন্ড পেয়ারটাতে দুটো ইলেকট্রন আছে, যে দুটো ইলেকট্রনের একটা এসেছিল 1 থেকে, একটা এসেছিল 2 থেকে, এন্ড এইভাবে যখন শেয়ারিং হচ্ছে তখন অফকোর্স শেয়ারিং যখন হচ্ছে নন মেটাল 1 এবং নন মেটাল 2 দুজনেরই অক্টেট অ্যাচিভ হয়ে গেছে। তো চলো তাহলে এখানেও আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, এক্সাম্পলের থ্রু দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব যে কোভ্যালেন্ট বন্ড কেমন করে তৈরি হচ্ছে, কোভ্যালেন্ট বন্ড কেমন করে তৈরি হচ্ছে। এক্সাম্পলে আমরা দু রকমের এক্সাম্পল দেখব, কিছু এলিমেন্ট দেখব, কিছু কম্পাউন্ড দেখব। তো এলিমেন্ট হিসেবে আমরা প্রথমে নিয়ে আসছি হচ্ছে হাইড্রোজেনকে, হাইড্রোজেন আর ক্লোরিন দুটো এলিমেন্ট দেখব, আর ওয়াটার একটা কম্পাউন্ড দেখব, তারপরে ওয়াটারের পরে আমরা ডাবল বন্ড একটা দেখব, ট্রিপল বন্ড একটা দেখব, কারণ এই শেয়ারিং এ আবার ডাবল বন্ড ট্রিপল বন্ডও হতে পারে। আচ্ছা এখানে বন্ড পেয়ার কটা এসছে? একটাই বন্ড পেয়ার, কারণ দুটো ইলেকট্রন শেয়ার হচ্ছে, দুটো ইলেকট্রন শেয়ার হচ্ছে মানে ওটাই হচ্ছে একটা বন্ড পেয়ার। একটা বন্ড পেয়ার মানে সিঙ্গেল বন্ড বলে তাকে। দুটো বন্ড পেয়ার শেয়ার হলে ডাবল বন্ড, তিনটে বন্ড পেয়ার শেয়ার হলে ট্রিপল বন্ড বলা হবে। তো আমরা চলো প্রথমে কিছু এলিমেন্ট দেখে নিই, সিঙ্গেল ডাবল ট্রিপল সবকিছু দেখে নিচ্ছি। চলো এক্সাম্পল 1 এর একদম শুরুতে দেখছি হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস মানে আমরা বলতে পারি হাইড্রোজেন ও নন মেটাল, অন্য হাইড্রোজেন নন মেটাল, দুটোই নন মেটাল। তাহলে নন মেটাল হাইড্রোজেন, নন মেটাল হাইড্রোজেন, এদের মাঝখানে যে বন্ডটা তৈরি হবে কোভ্যালেন্ট বন্ডই তৈরি হবে শেয়ারিং এর থ্রু দিয়ে। যদিও বা এখানে হাইড্রোজেনদের ডুপ্লেট ফুলফিল হচ্ছে, অক্টেট ফুলফিল হচ্ছে না হিলিয়ামের মতন। তো দেখা যাক কেমন করে শেয়ারিংটা যে লুইস ডট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখব। সো হাইড্রোজেন ওর কাছে ছিল একটা ইলেকট্রন, অন্য হাইড্রোজেন ওর কাছেও ছিল একটা ইলেকট্রন, এও তার ইলেকট্রনটাকে নিয়ে এলো, ও তার ইলেকট্রনটাকে নিয়ে এলো, দিয়ে বললো চল ভাই শেয়ার করি। তো দেখছি কেমন করে শেয়ারটা হচ্ছে। তাহলে এই হচ্ছে একটা হাইড্রোজেন, ওর কাছে ছিল একটা ইলেকট্রন, এই হচ্ছে অন্য হাইড্রোজেন, ওর কাছে ছিল আরেকটা ইলেকট্রন। সেই দুটো ইলেকট্রনই এখন দুজনেই শেয়ার করছে। এই হচ্ছে দুটো ইলেকট্রন যারা কিনা দুজনেই শেয়ার করছে, এবং এই শেয়ারিং এর জন্য একটা এই শেয়ারিং জোন তৈরি হচ্ছে, একটা কমন জোন তৈরি হচ্ছে দুটো অ্যাটমের মধ্যে। দুটো অ্যাটমের মধ্যে একটা কমন জোন তৈরি হয়ে গেছে, যে কমন জোনটাতে দুটো ইলেকট্রনের শেয়ারিং এ আছে। তো ওই যে দুটো শেয়ার ইলেকট্রন, ওই দুটো ইলেকট্রনকে বলা হচ্ছে কি বন্ড পেয়ার। তাহলে এই দুটো ইলেকট্রন যারা কিনা শেয়ারিং এ পার্টিসিপেট করেছে এরা কি? এরা হচ্ছে বন্ড পেয়ার। এরা হচ্ছে বন্ড পেয়ার। কটা বন্ড পেয়ার আছে? একটাই বন্ড পেয়ার আছে, মানে দুটো ইলেকট্রন আছে। সো একটাই বন্ড পেয়ার, তাহলে এখানে ওয়ান বন্ড পেয়ার বলতে পারি। আর ওয়ান বন্ড পেয়ার রিপ্রেজেন্ট হচ্ছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড তো বটেই, শেয়ারিং এর থ্রু দিয়ে হয়েছে বলে, যেহেতু ওয়ান বন্ড পেয়ার তাই বলছি সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। এই যে বন্ডটা তৈরি হলো এটাকেই আমরা ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। সো এই ড্যাশ মানে কি? একটা বন্ডকে বলছি। এই ড্যাশটা হচ্ছে একটা বন্ড যেখানে এই দুটো ইলেকট্রন শেয়ার্ড হচ্ছে ইকুয়ালি। এই ড্যাশ মানে হচ্ছে একটা বন্ড যেখানে এই দুটো ইলেকট্রন শেয়ার হচ্ছে ইকুয়ালি, যেখানে হাইড্রোজেন এই লেফট হাইড্রোজেন ওই দুটো ইলেকট্রনকে শেয়ার করছে যেটা কিনা বন্ড পেয়ারটা, রাইট হাইড্রোজেন ওই দুটো ইলেকট্রনকে শেয়ার করছে যেটা কিনা বন্ড পেয়ারটা। তাহলে এটা হচ্ছে শেয়ার হচ্ছে, ইকুয়ালি শেয়ার হচ্ছে দুটো হাইড্রোজেন অ্যাটমের মধ্যে, এবং তার জন্য যে অ্যাট্রাকশনটা হচ্ছে তাকেই বলছি কোভ্যালেন্ট বন্ড, যেটাকে আমরা একটা ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করছি। মনে রাখতে হবে এখানে ওয়ান ড্যাশ, একটা ড্যাশ এর মানে হচ্ছে ওয়ান বন্ড পেয়ার। একটা ড্যাশ মানে একটা বন্ড পেয়ার। একটা বন্ড, একটা ড্যাশ দিয়েছি, একটা ড্যাশ দিয়েছি মানে একটা বন্ডকে বোঝাচ্ছি, একটা বন্ডকে বোঝাচ্ছি মানে একটা বন্ড পেয়ারকে বোঝাচ্ছি, একটা বন্ড পেয়ারকে বোঝাচ্ছি মানে সেখানে দুটো ইলেকট্রন আছে, যে দুটো ইলেকট্রনের একজন এসছে একটা থেকে, অন্যজন এসছে অন্যটা থেকে। ক্লিয়ার? এক্সাম্পল 2 তে যাচ্ছি, এলিমেন্ট দেখছি, এলিমেন্ট নাম্বার 2 ক্লোরিনকে দেখছি Cl2। তো Cl2 তেও আছে হচ্ছে Cl Cl বন্ড।
Cl2 তো আছে হচ্ছে Cl সিঙ্গেল বন্ড, দেখতেই পাচ্ছি সিঙ্গেল বন্ড আছে Cl2 তে। তো এরা কেমন করে, আচ্ছা একবার দেখে নি হাইড্রোজেন গুলো কি ডুপ্লেট ফুলফিল হলো? অফকোর্স হয়েছে। লেফটের হাইড্রোজেন এখন দুটো ইলেকট্রন কি ইউজ করছে, একটা নিজের ছিল একটা অন্যর থেকে পেয়েছে, আর রাইটের হাইড্রোজেন দুটো ইলেকট্রনকে ইউজ করছে, একটা নিজের ছিল একটা অন্যর থেকে পেয়েছে। তার মানে দুটো হাইড্রোজেন অ্যাটমেরই ইন্ডিভিজুয়াল ডুপ্লেট হয়ে গেছে, এরও ডুপ্লেট হয়ে গেছে, এরও ডুপ্লেট হয়ে গেছে। দুটো হাইড্রোজেন অ্যাটমেরই ইন্ডিভিজুয়াল ডুপ্লেট হয়ে গেছে, এরও ডুপ্লেট হয়ে গেছে, ওরও ডুপ্লেট হয়ে গেছে, কারণ দুজনেই দুটো করে ইলেকট্রন শেয়ার করছে। আর ডুপ্লেট অ্যাচিভমেন্টের মাধ্যমে হিলিয়ামের মতন স্টেবল নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাচিভ করছে, স্টেবিলিটি গেইন করছে। স্টেবিলিটি গেইন করার চক্করে মাঝখানে একটা বন্ড তৈরি হয়ে গেছে। চলে আসছি আমরা এখানে ক্লোরিন। তাহলে ক্লোরিনের কনফিগারেশন আমরা অলরেডি জানি, ক্লোরিনের ভ্যালেন্স শেলে 7 ইলেকট্রনস আর দেয়ার। অলরেডি আমরা দেখে নিয়েছি ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন 7 ইলেকট্রনস আর দেয়ার 287। সো ক্লোরিন 7 ভ্যালেন্স ইলেকট্রনকে ড্র করলাম। সেকেন্ড আর একটা ক্লোরিন, তারও 7 ভ্যালেন্স ইলেকট্রনকে ড্র করলাম। প্রথম ক্লোরিনেরও 7 ভ্যালেন্স ইলেকট্রনকে ড্র করলাম, সেকেন্ড ক্লোরিনেরও 7 ভ্যালেন্স ইলেকট্রনকে ড্র করলাম। কি কবে এদের মধ্যে? দুজনেই তো গেইন করতে চায়, ডোনেট করার তো কেউ নেই, কোনো মেটাল তো নেই, ডোনেট করার মতন কোনো মেটাল নেই, দুজনেই ইলেকট্রন গেইন করতে চায়। তো সেটা তো হবে না, কারণ দুজনেই কি করে গেইন করবে? একজনকে তো ডোনেট করতে হবে, একজনকে তো লস করতে হবে। একজন লস করলে অন্যজন গেইন করতে পারতো, কিন্তু দুজনেই গেইন করার জন্য বসে আছে, কারণ দুজনেই নন মেটাল। শেয়ারিং এর রাস্তায় আসবে, শেয়ারিং করবে। সো এই ক্লোরিনও তার একটা ইলেকট্রনকে শেয়ারিং করার চেষ্টা করবে, অন্য ক্লোরিনটাও তার ইলেকট্রনটাকে শেয়ারিং এ নিয়ে আসার চেষ্টা করবে। তো যখন শেয়ারিং হবে তখন কিরকম সিচুয়েশন? এই একটা ক্লোরিন, তার আছে 1 2 3 4 5 6, আর এই একটা নিজের ছিল একটা অন্যের থেকে পেলো শেয়ারিং করবে বলে। আবার ওদিক থেকেও একটা ক্লোরিন, তার আছে 1 2 3 4 5 6, অন্যের থেকে একটা পেলো শেয়ারিং করবে বলে। তাহলে দেখ, সরি 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 হ্যাঁ, দুজনেই একটা একটা করে পেয়েছে শেয়ারিং করার জন্য। 1 2 3 4 5 6 আর এই 7, আবার ক্রসও আছে 7টা। তাহলে দেখতেই পাচ্ছি যে একটা বন্ড পেয়ার তৈরি হয়ে গেছে, যে বন্ড পেয়ারটা কিনা এখন এই কমন জোনে ইকুয়ালি শেয়ার হচ্ছে বিটুইন দ্য টু ক্লোরিন অ্যাটমস। এই যে বন্ড পেয়ার তৈরি হয়ে গেল, তার মানে একটা বন্ড পেয়ার মানে একটা কোভালেন্ট বন্ড তৈরি হলো, এবং তার জন্য যে কমন জোনটা তৈরি হলো দুজনের মধ্যে, সেই কমন জোনটাকে আমরা কোভালেন্ট বন্ড বলছি। এই অবস্থায় একবার দেখবো ক্লোরিন গুলোর কি অক্টেট হয়েছে। লেফট ক্লোরিনেও দেখো অক্টেট হয়েছে, রাইট ক্লোরিনেও দেখো 8টা করে ইলেকট্রন শেয়ারিং করছে, অক্টেট হয়েছে। লেফট ক্লোরিনে দেখো 1 2 3 4 5 6, এই 7 8 একটা নিজের ছিল একটা অন্যের থেকে পেলো। আবার রাইট ক্লোরিনেও 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এটা কমন শেয়ারিং চলছে। কমন শেয়ারিং যাকে চলছে সেটাই হচ্ছে বন্ড পেয়ার। কটা বন্ড পেয়ার আছে? একটা বন্ড পেয়ার আছে। তাহলে কটা বন্ড তৈরি হয়েছে? সিঙ্গেল কোভালেন্ট বন্ড তৈরি হয়েছে ক্লোরিন গুলোর মধ্যে। আচ্ছা, তাহলে সিঙ্গেল কোভালেন্ট বন্ড তৈরি হয়েছে যেখানে একটা বন্ড পেয়ার আছে, যে বন্ড পেয়ারটাকে লেফট ক্লোরিন এবং রাইট ক্লোরিন ইকুয়ালি শেয়ার করছে। এই অবস্থায় কি ক্লোরিনে এমন কোন ইলেকট্রন আছে যারা বন্ডিং এ পার্টিসিপেট করেনি? অফকোর্স আছে। এরা কি বন্ডিং এ পার্টিসিপেট করেছে নাকি? এরা তো করেনি। এরা কি? এরা হচ্ছে লোন পেয়ার, যারা বন্ডিং এ পার্টিসিপেট করেনি। তাহলে এই লেফট ক্লোরিনে 3টে লোন পেয়ার দেখতে পাচ্ছি, লেফট ক্লোরিনে 3টে লোন পেয়ার আছে দেখতে পাচ্ছি, রাইট ক্লোরিনেও 3টে লোন পেয়ার দেখতে পাচ্ছি, রাইট ক্লোরিনেও 3টে লোন পেয়ার দেখতে পাচ্ছি যারা বন্ডিং এ পার্টিসিপেট করেনি। তো ক্লোরিন গুলোতে 3টে করে লোন পেয়ার রয়ে গেছে, 6টা ইলেকট্রন মানে 3টে পেয়ার। সো দুটো ক্লোরিন, এই লেফট ক্লোরিন এবং রাইট ক্লোরিন দুটো ক্লোরিনে 3টে করে লোন পেয়ার রয়ে গেছে, আর একটা বন্ড পেয়ার যেটা ইকুয়ালি শেয়ার হচ্ছে। একটা বন্ড পেয়ার মানে একটা কোভালেন্ট বন্ড, একটা ড্যাশ দিয়ে দেখিয়েছি। সো তৈরি হয়ে গেছে সিঙ্গেল কোভালেন্ট বন্ড। সিঙ্গেল কোভালেন্ট বন্ড তৈরি হয়ে গেছে, একটা ড্যাশ দিয়ে দেখিয়েছি। সেকেন্ড এক্সাম্পল হোপফুলি ক্লিয়ার ক্লোরিনের জন্য। থার্ড এক্সাম্পলে আমরা চলো দেখবো HCl। HCl কে দেখে নিই আগে, হাইড্রোজেন ক্লোরাইড। কারণ হাইড্রোজেন দেখলাম, ক্লোরিন দেখলাম,
ওরা যদি রিঅ্যাক্ট করে কম্পাউন্ড বানায় তাহলে HCl বানাবে, হাইড্রোজেন আর ক্লোরিন রিঅ্যাক্ট করে কম্পাউন্ড বানালে HCl বানাবে। তো চলো 3 নম্বর एग्जांपल একটা কম্পাউন্ড দেখি, কম্পাউন্ডের নাম হচ্ছে HCl হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড, লুইস ডটে যাচ্ছি। হাইড্রোজেনের কাছে থাকে একটা ইলেকট্রন আর ক্লোরিনের কাছে থাকে 7 ইলেকট্রনস। শেয়ারিং এ আসছে, ও তার একটা ইলেকট্রন নিয়ে, এ তার একটা ইলেকট্রন নিয়ে। এই হাইড্রোজেন, এই ক্লোরিন। হাইড্রোজেন তার একটা ইলেকট্রন শেয়ার করছে, ক্লোরিনও তার একটা ইলেকট্রন শেয়ার করছে। আর ক্লোরিন যে ইলেকট্রনটা শেয়ার করছে সেটা বাদ দিয়ে ওর কাছে আরো 3টে লোন পেয়ার আছে এবং এই একটা বন্ড পেয়ার তৈরি হয়েছে। একটা বন্ড পেয়ার মানে একটা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। তাহলে H সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড Cl, যেখানে আছে হচ্ছে একটা বন্ড পেয়ার, এই হচ্ছে বন্ড পেয়ারটা যেটা এখানে দেখতে পাচ্ছি। একটাই বন্ড পেয়ার তৈরি হয়েছে মানে একটা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে। একটা বন্ড পেয়ার মানে একটা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে। সো দেখতে পাচ্ছি একটা বন্ড পেয়ার যেটা এখানে ইকুয়ালি শেয়ার হচ্ছে, একটা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে। এই অবস্থায় হাইড্রোজেনের তো কোনো লোন পেয়ার নেই, কিন্তু ক্লোরিনের কাছে এই একটা, এই দুটো, এই তিনটে লোন পেয়ার আছে। সো আমরা 3টে লোন পেয়ারও ড্র করে দিচ্ছি লুইস ডট স্ট্রাকচারকে কমপ্লিট করার জন্য। সো ক্লোরিন গুলোর কাছে 3টে লোন পেয়ার আছে আর হাইড্রোজেনের লোন পেয়ার নেই, তৈরি হয়েছে একটা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড বিটুইন H and Cl in হাইড্রোজেন ক্লোরাইড। আমরা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড বলি না, আমরা শুধু সিঙ্গেল বন্ড বলে ছেড়ে দিই। আমরা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড এত বড় কথা না বলে সিঙ্গেল বন্ড বলে আমরা ছেড়ে দিই, ঠিক? তাহলে HCl একটা কম্পাউন্ডও ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি, তাহলে HCl হয়ে গেলে তাহলে চলে H2O ওয়াটারে চলে যাই। ওয়াটারটাও দেখে নিই একটু কেমন কমন যে কম্পাউন্ড গুলো আছে। ওয়াটারের পরে আমরা দেখবো হচ্ছে, আচ্ছা এটা एग्जांपल 3 ছিল তাই তো, এটা एग्जांपल 3 ছিল, এখন এটা एग्जांपल 4। ওয়াটারের পরে একটা ডাবল বন্ড দেখবো, একটা ট্রিপল বন্ড দেখবো, আমাদের কোভ্যালেন্ট বন্ডও ওভার হয়ে যাবে। তাহলে ওভার হয়ে যাবে, ঠিক আছে। আর 3টে দেখবো, তাহলে আমাদের কোভ্যালেন্ট বন্ড হয়ে যাবে। তারপরে আয়নিক কম্পাউন্ড আর কোভ্যালেন্ট কম্পাউন্ড, এদের কিছু ইম্পর্টেন্ট ফিচার্স দেখে নেবো যে আয়নিক কম্পাউন্ড গুলোর কি কি ইম্পর্টেন্ট ফিচার্স আছে, কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলোর কি কি মেইন ইম্পর্টেন্ট ফিচার্স আছে। আচ্ছা, एग्जांपल 4 এ আমরা দেখছি ওয়াটার। কি দেখছি আমরা? ওয়াটার। তো ওয়াটারে কেমন হবে? দুটো হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। তো কেমন করে শেয়ারিং হবে? দুটো হাইড্রোজেনকে নিয়ে আসছি, হাইড্রোজেন গুলো তার ইলেকট্রনটাকে নিয়ে আসছে। হাইড্রোজেন গুলোর কাছে একটা করে ইলেকট্রন থাকে, সেটাকে নিয়ে হাইড্রোজেন গুলো এসছে। আর অক্সিজেনের কাছে আমরা জানি অক্সিজেনের কনফিগারেশন হচ্ছে, আচ্ছা অক্টেট গুলো হয়েছে কিনা তো দেখা হলো না, তাহলে এই ক্লোরিনটারও অক্টেট হয়েছে কিনা দেখা হলো না। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা অক্টেট হয়েছে লেফট ক্লোরিনের। আচ্ছা রাইট ক্লোরিনের অক্টেট হয়েছে কিনা দেখা হলো না। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, দুটো তো কমন শেয়ারিং এ আছে, বাকিগুলো লোন পেয়ার আছে, সেটারও অক্টেট হয়েছে। যেটা কিনা টার্গেট ছিল সেটাই চেক করা হয়নি। আচ্ছা পরেরটাতে যাই, এখানে অক্টেট হয়েছে, এখানে হাইড্রোজেনের তো ডুপ্লেট হয়েছে। ওর ভ্যালেন্স শেলে দুটো ইলেকট্রন আছে, ও যেটা শেয়ার করছে হিলিয়ামের মতন কনফিগারেশন অ্যাচিভ করেছে। আর ক্লোরিনের তো অক্টেট আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এখানে দুটো শেয়ারিং হচ্ছে অক্টেট। তাহলে ক্লোরিন এখানে অক্টেট অ্যাচিভ করেছে, কিন্তু হাইড্রোজেন এখানে ডুপ্লেট অ্যাচিভ করেছে। দুজনেই নোবেল গ্যাসের মতন কনফিগারেশন অ্যাচিভ করেছে এবং স্টেবিলিটি পাচ্ছে। সো ওয়াটারে হাইড্রোজেন গুলোর কাছে একটা একটা করে ইলেকট্রন আছে, আর অক্সিজেনের কাছে আমরা জানি যে টোটাল ইলেকট্রন থাকে ভ্যালেন্স শেলে 6টা। অক্সিজেন গুলোর কাছে আমরা জানি ভ্যালেন্স শেলে টোটাল 6টা ইলেকট্রন থাকে। এবার এই 6টা ইলেকট্রন কি করবে? 6টার মধ্যে দুটো ইলেকট্রন শেয়ারিং এ আসবে দুটো হাইড্রোজেনের সঙ্গে, বাকিগুলো শেয়ারিং এ আসবে না, ওরা লোন পেয়ার ফর্মেই রয়ে যাবে। দুটো ইলেকট্রন শেয়ারিং এ আসছে। তো শেয়ারিং এ যখন আসছে কি সিচুয়েশন হচ্ছে? এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে আর একটা হাইড্রোজেন, এই হচ্ছে আমাদের শেয়ারিং হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে অক্সিজেনে ড্র করছি, এই একটা লোন পেয়ার রয়ে গেছে অক্সিজেনে, এই একটা লোন পেয়ার রয়ে গেছে অক্সিজেনে, এই একটা ইলেকট্রন যেটা কিনা হাইড্রোজেনের সাথে শেয়ার হয়েছে, এই একটা ইলেকট্রন যেটা কিনা হাইড্রোজেনের সাথে শেয়ার হয়েছে। আর হাইড্রোজেনের হচ্ছে এই একটা ইলেকট্রন যেটা অক্সিজেনের সাথে শেয়ার হয়েছে, এই একটা ইলেকট্রন যেটা অক্সিজেনের সাথে শেয়ার হয়েছে। তাহলে কতগুলো বন্ড পেয়ার? অক্সিজেন কিন্তু দুটো বন্ড পেয়ার এনজয় করছে, এদিকে একটা ওদিকে একটা। হাইড্রোজেন গুলো একটা করে বন্ড পেয়ারই এনজয় করছে। হাইড্রোজেনের সঙ্গে কিন্তু একটাই বন্ড পেয়ার,
ওই দিকের হাইড্রোজেন আমার আলাদাভাবে একটা বন্ড পেয়ার, কিন্তু অক্সিজেন ও কিন্তু দুদিকে দুটো বন্ড পেয়ার এনজয় করছে। অক্সিজেনের এদিকেও বন্ড পেয়ার অক্সিজেনটার এদিকেও বন্ড পেয়ার, অক্সিজেনটার ওদিকেও বন্ড পেয়ার। ঠিক আছে, সব দিকে কিন্তু বন্ড পেয়ার গুলো প্রেজেন্ট আছে। মাথায় ঢুকে গেছে? তাহলে এই দুটো বন্ড পেয়ার মানে দুটো বন্ড দিয়ে দেখাবো। কেমন করে দেখাবো? অক্সিজেন এদিকে একটা বন্ড পেয়ার মানে একটা বন্ড দেখালাম, ওদিকে একটা বন্ড পেয়ার মানে বন্ড দেখালাম। মানে কতগুলো বন্ড আছে? দুটো সিঙ্গেল বন্ড আছে, দুটো সিঙ্গেল বন্ড আছে এখানে, একটা ওইচ বন্ড, ওইদিকে একটা ওইচ বন্ড। আর অক্সিজেনের কাছে কটা লোন পেয়ার আছে? এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার। অক্সিজেনের কাছে দুটো লোন পেয়ার আছে, অক্সিজেনের কাছে দুটো লোন পেয়ার আছে, এদিকে একটা বন্ড পেয়ার, ওইদিকে একটা বন্ড পেয়ার। এই হচ্ছে ওয়াটারের স্ট্রাকচার, দেখতে পাচ্ছি যেখানে অক্সিজেনের কাছে দুটো লোন পেয়ার আছে, এদিকে একটা বন্ড, ওদিকে একটা বন্ড। ক্লিয়ার? তাহলে এগুলো সবই সিঙ্গেল বন্ড ছিল। ঠিক আছে, প্রথমে গুলো এলিমেন্ট ছিল, এগুলো কম্পাউন্ড ছিল। এবার যেটা ডাবল বন্ড দেখবো, ডাবল বন্ডের জন্য আমরা অক্সিজেন মলিকুলটাকে নেব, O2 অক্সিজেন মলিকুল, যেটা O2 গ্যাস, ওটাকে আমরা নেব ডাবল বন্ড দেখার জন্য। ট্রিপল বন্ড দেখার জন্য আমরা N2 নাইট্রোজেন গ্যাসটাকে নেব। দেখবো অক্টেট আছে। আচ্ছা, এখানে চেক করে দেখো অক্টেট কি হয়েছে। হাইড্রোজেন ডুপ্লেট হয়েছে, দেখো অক্সিজেন অক্টেট হয়েছে। সো হাইড্রোজেন গুলোতে ডুপ্লেট হয়েছে আর অক্সিজেনটাতে অক্টেট হয়েছে। হাইড্রোজেন গুলোতে ডুপ্লেট হয়েছে আর অক্সিজেনটাতে অক্টেট হয়েছে। ঠিক, চলো আমরা এক্সাম্পল 5 এর দিকে এগোবো। এক্সাম্পল 5 এ এখন আমরা দেখবো হচ্ছে কি দেখবো বললাম? O2 অক্সিজেন মলিকিউল। এখানে কিন্তু ডাবল বন্ড আছে। ঠিক আছে, ডাবল বন্ড কেমন করে হচ্ছে? অক্সিজেনের কনফিগারেশন আমরা জানি, অক্সিজেনের ভ্যালেন্সিটা থাকে হচ্ছে 6টা ইলেকট্রন। তাহলে অক্সিজেনের ভ্যালেন্সিলে 6টা ইলেকট্রন ড্র করলাম, আর একটা অক্সিজেনকেও নিয়ে এলাম, তারও ভ্যালেন্সিলে 6টা ইলেকট্রনকে ড্র করলাম। অক্সিজেন গুলোর ভ্যালেন্সিলে 6টা করে ইলেকট্রন ড্র করলাম, অক্সিজেন গুলোর ভ্যালেন্সিলে 6টা করে ইলেকট্রনকে ড্র করলাম। খুব ভালো কথা। এবারে এখানে দুটো করে শেয়ারিং হবে, অর্থাৎ এই ইলেকট্রনটার সঙ্গে এই ইলেকট্রনটার শেয়ারিং হবে, আবার এই ইলেকট্রনটার সঙ্গে এই ইলেকট্রনটার শেয়ারিং হবে। ডাবল ডাবল শেয়ারিং হচ্ছে। ডাবল ডাবল শেয়ারিং হলে কি হচ্ছে দেখতে পাওয়া যাক। অক্সিজেনের যা লোন পেয়ার ছিল সেগুলো তো অ্যাজ ইট ইজ আছে। আচ্ছা দাঁড়াও, এই হচ্ছে একটা অক্সিজেন আর এই হচ্ছে আর একটা অক্সিজেন, এই দুটো অক্সিজেন অ্যাটম আছে। আচ্ছা, লোন পেয়ার যেগুলো ছিল সেগুলো আছে, লোন পেয়ার গুলো এঁকে দিই। এই লোন পেয়ার, এই লোন পেয়ার, এগুলো যেরকম ছিল সেরকম আছে, এরা বন্ডিং এ আসেনি, শেয়ারিং এ আসেনি। এই লোন পেয়ার, এই লোন পেয়ার, লোন পেয়ার যেরকম ছিল সেরকম আছে, এরা বন্ডিং এ আসেনি, শেয়ারিং এ আসেনি। এবার কটা এসছে? এই অক্সিজেনের একটা, ওই অক্সিজেনের একটা, আবার এটার একটা, ওটার একটা। তাহলে এই অক্সিজেনের একটা, ওই অক্সিজেনের একটা, আবার এই অক্সিজেনের একটা, ওই অক্সিজেনটার একটা। এরা শেয়ারিং করছে। তাহলে এখন কতগুলো বন্ড পেয়ার হলো? এখন দেখা যাচ্ছে এই একটা বন্ড পেয়ার আর এই আর একটা সেকেন্ড বন্ড পেয়ার, দুটো বন্ড পেয়ার হয়েছে, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। দুটো বন্ড পেয়ার, দুটো অক্সিজেন অ্যাটমের মধ্যে দুটো বন্ড পেয়ার তৈরি হয়েছে। আচ্ছা, যে দুটো বন্ড পেয়ার তৈরি হয় রিপ্রেজেন্ট কেমন করে করব? দুটো বন্ড পেয়ার মানে দুটো ড্যাশ আমাকে শো করতে হবে। তাহলে অক্সিজেন এই একটা বন্ড পেয়ারের জন্য একটা ড্যাশ, সেকেন্ড বন্ড পেয়ারটার জন্য আর একটা ড্যাশ। ডাবল কোভ্যালেন্ট বন্ড, এটা সিঙ্গেল নয়, দুটো অ্যাটমের মধ্যেই বন্ড হয়েছে, ডাবল কোভ্যালেন্ট বন্ড। এই অবস্থায় কি লোন পেয়ার আছে অক্সিজেনের কাছে? এইটাতে আছে দুটো লোন পেয়ার, ওটাতেও আছে দুটো লোন পেয়ার। দিয়ে দি, এই হচ্ছে দুটো লোন পেয়ার, ওইও হচ্ছে দুটো লোন পেয়ার। কারেক্ট? আচ্ছা, অক্টেট কি হয়েছে কাউন্ট করে দেখো। লেফট অক্সিজেনে দেখো 1 2 3 4 5 6 7 8 অক্টেট হয়েছে শেয়ারিং এর থ্রু দিয়ে। রাইট অক্সিজেনেও দেখো 1 2 3 4 5 6 7 8, মানে এই চারটে তো কমন, আর এর কাছে এক্সট্রা চারটে, ওর কাছে এক্সট্রা চারটে, তো অক্টেট তো হয়েই আছে। ডাবল বন্ড মানে কি? চারটে ইলেকট্রন তো কমন, এই একটা বন্ড পেয়ার, এই একটা বন্ড পেয়ার, এটা তো কমন ইলেকট্রন, তো চারটে কমন। এর কাছেও লেফটে আরো চারটে আছে, ওর কাছেও রাইটে আরো চারটে আছে, তো অক্টেট তো দুজনেরই হয়েছে। অক্টেট স্টেবিলাইজেশনের মাধ্যমে এরা স্টেবল নোবেল গ্যাসের কনফিগারেশন অ্যাচিভ করেছে, স্টেবিলিটি পেয়েছে। শেয়ারিং করার মাধ্যমে স্টেবিলিটি পেয়ে গেল,
ডাবল কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়ে গেল, কারণ দুটো অ্যাটমের মাঝখানে দুটো বন্ড পেয়ার হয়েছে। এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, মাঝখানে কিন্তু দুটো বন্ড পেয়ার শেয়ার হয়েছে, তাই বলছি ডাবল কোভ্যালেন্ট বন্ড। ট্রিপলটা দেখে নি চলো তাহলে। নাইট্রোজেন গ্যাসকে দেখি, ট্রিপল। নাইট্রোজেন গ্যাস হচ্ছে ট্রিপল, তাহলে এই হচ্ছে নাইট্রোজেন, এই আর একটা নাইট্রোজেন। সো নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে আমরা জানি 5 ইলেকট্রনস থাকে, 2,5। নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে 5 ইলেকট্রনস থাকে। সো ওইদিকে নাইট্রোজেন, তারও ভ্যালেন্স শেলে 5 ইলেকট্রনস উইল বি দেয়ার। সো নাইট্রোজেন গুলো ভ্যালেন্স শেলে কতগুলো করে থাকে? নাইট্রোজেন গুলো ভ্যালেন্স শেলে 5 ইলেকট্রনস করে থাকে, কারেক্ট? তাহলে এবারে কি করবে? এরা শেয়ার করছে, এইটার সাথে এইটা শেয়ার হলো, এইটার সাথে এইটা শেয়ার হলো, আর এইটার সাথেও এইটা শেয়ার হলো। তিনজনে আছে, তিনটে করে পেয়ার শেয়ার করে তৈরি করে দিল। তাহলে কেমন সিচুয়েশন হলো? এই একটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন। তাহলে যারা শেয়ারিং এ হয়নি সেগুলো লোন পেয়ার গুলো আগে এঁকে নি। এরা শেয়ারিং এ যায়নি, লোন পেয়ার। ওরাও শেয়ারিং এ যায়নি, লোন পেয়ার। এবারে শেয়ারিং এ গেছে কারা? তাদের আঁকি। এই নাইট্রোজেনের, লেফট নাইট্রোজেনের 1, 2, 3 এরা শেয়ারিং এ গেছে। রাইট নাইট্রোজেনেরও 1, 2, 3 এরা শেয়ারিং এ গেছে, এবং শেয়ারিং এর থ্রু দিয়ে কতগুলো বন্ড পেয়ার তৈরি করলো? এই একটা বন্ড পেয়ার, এই একটা বন্ড পেয়ার, এই একটা বন্ড পেয়ার। পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে তিনটে বন্ড পেয়ার তৈরি করেছে। আমরা কি লিখবো তাহলে? আমরা লিখবো তিনটে বন্ড পেয়ার, মানে তিনটে ড্যাশ দিয়ে আমরা ট্রিপল বন্ডকে রিপ্রেজেন্ট করব। তাহলে এখানে তৈরি হলো ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। আর নাইট্রোজেন গুলোতে একটা করে লোন পেয়ার তো আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। নাইট্রোজেন গুলোতে একটা করে লোন পেয়ার তো আছে নাকি? হ্যাঁ, নাইট্রোজেন গুলোতে অবশ্যই একটা করে লোন পেয়ার প্রেজেন্ট আছে। ডাবল বন্ড, ট্রিপল বন্ড। আচ্ছা, অক্টেট কি হয়েছে কাউন্ট করে দেখা যাক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অক্টেট হয়েছে। রাইট নাইট্রোজেনকে দেখছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে 6টা ইলেকট্রন তো কমন। এই কমন 6টা ইলেকট্রন বাদ দিয়ে এর কাছেও দুটো আছে এক্সট্রা অক্টেট, ওর কাছেও দুটো আছে এক্সট্রা অক্টেট। তাহলে শেয়ারিং এর মাধ্যমে দুটো নাইট্রোজেনেরই অক্টেট স্যাটিসফ্যাকশন এসে গেছে এবং কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে, ট্রিপল কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের টোটাল কেমিক্যাল বন্ডিং, যেটুকু আমাদের সিলেবাসে আছে। আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, অনেকগুলো করে এক্সাম্পল দেখলাম। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড সব করে দেখেছি। আমাকে একটু জানাবে তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার হলে আমরা জাস্ট একটু একটা প্রপার্টি ডিসকাস করে নেবো এবং আজকের ক্লাসকে আমরা শেষ করব। জাস্ট কয়েকটা আমাকে একটু প্রত্যেকে জানা। অদ্রিজা এবং দীপ্তাংশুর হোপফুলি ক্লিয়ার। অগ্নিদীপা, শীর্ষ এবং প্রমিত তোমরা বিশেষ করে জানাবে। শীর্ষ, আচ্ছা, দীপ্তাংশু আর অদ্রিজা তোদেরও ক্লিয়ার তো? তোদের তো নন মোটামুটি ক্লিয়ার কিনা জানাস। ওকে, দীপ্তাংশু? দীপ্তাংশুর ক্লিয়ার? আচ্ছা, এবার দেখবে বইতে লিস্ট ডাউন করা আছে, আমি আলাদা করে আর লেখাচ্ছি না, বইতেই দেখবো। ওটা বইটা একটু ফলো করো, তাহলে বইতেই দেখতে পাবে আছে, যেখানে এই সমস্ত বন্ডিং এর প্যাটার্নটা শেষ হয়ে গেল। ওখানে কতগুলো ফিচার্স লেখা আছে, আয়নিক কম্পাউন্ডের কিছু ফিচার, কোভ্যালেন্টের কিছু ফিচার। আয়নিক কম্পাউন্ডের ফিচার্স মানে আয়নিক কম্পাউন্ড গুলো সলিড হয় ইউজুয়ালি, হার্ড হয় ইউজুয়ালি। আয়নিক কম্পাউন্ড গুলো ক্রিস্টাল ফর্মে থাকে। আয়নিক কম্পাউন্ড গুলো জলে ডিসলভ করলে আয়ন্স তৈরি করে, এবং আয়ন্স তৈরি করলে তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এরকম কিছু ফিচার্স দেখবে লিস্ট করা আছে, ফিচার্স কটা একটু দেখে নেবে, ঠিক আছে? ওগুলো আলাদা করে আর বলছি না, কারণ ওগুলো মোটামুটি একটু মেমোরাইজ থাকে, আর পড়তে পড়তে প্র্যাকটিস হয়ে যায়, ওটা জানা জেনে যাও তোমরা। তো বইতে দেখবে ফিচার্স লেখা আছে। মেন ফিচার্স গুলো কি? আয়নিক কম্পাউন্ড মানে হার্ড হয় খুব, ক্রিস্টাল ফর্মে থাকে, সলিড ফর্মে থাকে, ওরা ডিসলভ হয়ে যায় ইউজুয়ালি ওয়াটারের মধ্যে, আর ডিসলভ হয়ে ওরা আয়ন্স তৈরি করে, আর আয়ন্স তৈরি করে বলে ওই অ্যাকোয়াস সলিউশন গুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। দরকার লিখেই নাও, চলো যখন বলেই দিলাম লিখেই নাও আয়নিক কম্পাউন্ডের ফিচার। আর কোভ্যালেন্ট কম্পাউন্ডে এগুলো হবে না, অন্য কিছু হবে, অপোজিট গুলো হবে। জাস্ট কয়েকটা মেন পয়েন্ট লিখে নাও। আয়নিক কম্পাউন্ড নাম্বার 1 হচ্ছে কি? নাম্বার 1 এরা সলিড ক্রিস্টাল হয়, ইউজুয়ালি এরা সলিড ক্রিস্টাল ফর্মে থাকে। নাম্বার 2 হচ্ছে এরা হার্ড হয়, স্ট্রং বন্ড, আয়নিক বন্ড যেটা যথেষ্ট স্ট্রং বন্ড, তাই হার্ড হয়, এরা যথেষ্ট হার্ড হয়, স্ট্রং আয়নিক বন্ড তৈরি হয়। 3 নাম্বার হচ্ছে এরা ওয়াটার সলিবল হয়, এরা ওয়াটারের মধ্যে খুবই ইজিলি ডিসলভ করে যায়। 4 নাম্বার হচ্ছে ওয়াটার সলিউশনে আয়ন্স তৈরি করে, অ্যাকোয়াস সলিউশনে আয়ন্স ফর্মেশন হয়।
ওয়াটারের মধ্যে আয়ন্স তৈরি করে, আয়ন্স ফর্মেশন হয়। আর 5 নাম্বার পয়েন্ট হচ্ছে আয়ন্স থাকে মানে আয়ন্স হচ্ছে চার্জ পার্টিকেল, তাই অ্যাকুয়াস সলিউশন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। অ্যাকুয়াস সলিউশনে আয়ন্স থাকে বলে অ্যাকুয়াস সলিউশন ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। অ্যাকুয়াস সলিউশন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এগুলো হচ্ছে মেইন ফিচার্স অফ আয়নিক কম্পাউন্ড। সলিড হয়, হার্ড হয়, ক্রিস্টাল হয়, ওয়াটারে সলেবল হয় ইউজুয়ালি। অ্যাকুয়াস সলিউশনে আয়ন্স তৈরি করে আর তার জন্য অ্যাকুয়াস সলিউশন গুলো ইলেকট্রিসিটি ফর্ম করতে পারে, ক্যারি করতে পারে। কোভ্যালেন্টে জাস্ট অপোজিট গুলো হয় ইউজুয়ালি। এগুলো মেন ফিচার, বইতে দেখবে আরো কয়েকটা আছে, একটু দেখে নেবে। কোভ্যালেন্ট কম্পাউন্ডস, কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো সলিড, লিকুইড, গ্যাস সব রকমই হতে পারে। এবং ক্রিস্টাল যে হবে, সলিড হলে না হয় ক্রিস্টাল হতে পারতো, ক্রিস্টাল ইউজুয়ালি হয় না, সলিড, লিকুইড, গ্যাস হয়। এবং এরা হার্ড হয় না, এরা সফট কম্পাউন্ড হয়। সলিড যদি হয় তাহলে সফট সলিড হয়, লিকুইড গ্যাস হলে তো সফটই হলো, বাট সলিড হলো এরা সফট সলিড হয়। ঠিক, এরা ইউজুয়ালি ওয়াটার ইনসলেবল হয়, ইউজুয়ালি ওয়াটারে ডিজলভ হয় না, কিন্তু অর্গানিক কম্পাউন্ডে ডিজলভ হয়। ওয়াটার ইনসলেবল বাট সলেবল ইন অর্গানিক সলভেন্ট। কোন অর্গানিক সলভেন্ট থাকলে সেইখানে ডিজলভ হয়ে যেতে পারে, ওয়াটারে ডিজলভ হতে চায় না। ঠিক, আর যেহেতু ওয়াটারে ডিজলভ হয় না, তাই অ্যাকুয়াস সলিউশনে কোনো আয়ন্সের প্রেজেন্স থাকে না। নো আয়ন্স ফরমেশন ইন অ্যাকুয়াস সলিউশন। আর যেহেতু আয়ন্স তৈরি হয় না, তার মানে অফকোর্স অ্যাকুয়াস সলিউশনে কোনো ইলেকট্রিসিটি কন্ডাকশন হবে না। অ্যাকুয়াস সলিউশন cannot conduct electricity. তাহলে যদি বলে একটা আয়নিক কম্পাউন্ড এটা কোভ্যালেন্ট কম্পাউন্ডকে সেপারেট চিনবে কি করে, আইডেন্টিফাই করবে কি করে? আয়নিক কম্পাউন্ডটাকে ওয়াটারে সলেবল করো, দি ইলেকট্রিসিটি পাস করাও, যদি ইলেকট্রিসিটি পাস হয়ে যায় বলবো আয়নিক কম্পাউন্ড ছিল। আননোন কম্পাউন্ডটাকে নাও ওয়াটারে সলেবল করো, ওয়াটারে দেখবে সলেবল হচ্ছে না অতটা, আর তারপর ইলেকট্রিসিটি পাস করতে গেলে ইলেকট্রিসিটিও পাস হচ্ছে না, বলবো কোভ্যালেন্ট কম্পাউন্ড ছিল। তাহলে কম্পাউন্ড নাও, কম্পাউন্ড আননোন কম্পাউন্ড নাও, জলে ডিজলভ করো, সলেবল যদি হয়ে যায় এবং ওই সলিউশনে যদি ইলেকট্রিসিটি পাস করার ইলেকট্রিসিটি পাস হয়, আয়নিক কম্পাউন্ড ছিল, আয়ন্স তৈরি হয়েছিল সলিউশনের মধ্যে। আর যদি সলেবল হতে চায় না, বা অনেক সময় যদি হয়েও যায় কিন্তু ইলেকট্রিসিটি পাস হবে না, সলেবল ইউজুয়ালি হতে চায় না, বাট যদি হয়েও যায় ইলেকট্রিসিটি পাস হবে না, আমরা বলবো কোভ্যালেন্ট কম্পাউন্ড। কারণ আয়ন্স তৈরি হয়নি, ইলেকট্রিসিটি পাস হবে না। আয়ন্স কেন তৈরি হয়নি? আয়ন্স তো নেই এদের কাছে, এরা তো শেয়ারিং করে বন্ড বানিয়েছে। কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো তো শেয়ারিং করে বন্ড বানিয়েছে, আয়ন্সই তো নেই, কোত্থেকে হবে? এরা তো আয়ন্স তৈরি করেই বন্ড বানিয়েছে, ক্যাটায়ন তৈরি করেছে, অ্যানায়ন তৈরি করেছে, দিয়ে বন্ড বানিয়েছে। তাহলে সেই কারণে এরা অ্যাকুয়াস সলিউশনে আবার আয়ন্স গুলো আলাদা হয়ে যায়। যে আয়ন্স গুলো অ্যাট্রাক্টেড হয়ে গিয়ে জয়েন করে গিয়ে বন্ড হয়েছিল, এই আয়ন্স গুলো আবার অ্যাকুয়াস সলিউশনে আলাদা হয়ে যায়। আয়ন্স গুলো অ্যাকুয়াস সলিউশনে আলাদা হয়ে যায় বলেই ইলেকট্রিসিটি কন্ডাকশন এখানে হয়। বলো ক্লিয়ার কিনা? সেকেন্ড পার্টটা পুরোপুরি তোর ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার তো? বেশ, তাহলে আমাদের সেকেন্ড পার্ট যেটা ছিল মেটাল নন মেটালের মিডল পার্ট যেটা ছিল, প্রথম পার্টটাতে তো আমরা মেটালের রিঅ্যাকশনস, নন মেটাল রিঅ্যাকশনস, ওদের ফিচার্স পড়েছিলাম। মাঝখানে যে পার্টটা ছিল যেখানে কেমিক্যাল বন্ডিংটা ছিল, যেখানে কেমন করে বন্ডিং গুলো হয় সেগুলো দেখানো ছিল, আমরা টোটাল কেমিক্যাল বন্ডিং পোরশনটা কভার করলাম। লাস্ট একটা পার্ট যেটা আমাদের বাকি থাকছে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে মেটাল এবং মেটালগুলোর এক্সট্রাকশন কেমন করে হয়, মেটালার্জি যেটাকে বলে, যে বিভিন্ন ওর থেকে মেটালদের এক্সট্রাকশন কেমন করে হয়, যেটা আমরা কামিং মানডে হয়তো কভার করব। কামিং মানডের মধ্যে আমাদের তাহলে কভার হয়ে যাবে পুরো সিলেবাসটা, যে মেটালগুলোকে এক্সট্রাক্ট কেমন করে করা হয় তোমার ইয়ে থেকে, কোত্থেকে, বিভিন্ন ওর থেকে। অ্যালুমিনিয়ামকে কেমন করে এক্সট্রাক্ট করা হয়, ঠিক আছে, আয়রনকে কেমন করে এক্সট্রাক্ট করা হয় তার ওর থেকে, তো সেইগুলো আমরা কভার করব হচ্ছে কামিং মানডে। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। প্রত্যেকে নোটস প্রপারলি নিয়েছো কিনা আমাকে একটু জানাও। প্রত্যেকে নোটস প্রপারলি নিয়েছো? অদ্রিজা, অগ্নিদীপা, দীপ্তাংশু, প্রসেনজিৎ প্রপারলি নিয়েছো তো? বেশ, চলো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে প্যাক আপ করবো। টাটা, বাই বাই।